Welcome to today's solve class of basic faculty. First of all, we will discuss. You have seen in your question. আপনারা কোশ্চেনটা দেখেছেন। আমরা প্রথম 40টা প্রশ্ন আপনার এমডি ফ্যাকাল্টি থেকে দিয়েছি, এরপরে এমএস ফ্যাকাল্টি টাচ করেছি। আপনাদের মেন পরীক্ষাও ইউজুয়ালি 90% 80 to 90% কোয়েশ্চেনই এমডি ফ্যাকাল্টি থেকে থাকবে। তো আপনারা এমএস ফ্যাকাল্টি থেকে শুধু আমাদের সাজেশন ফলো করে সাজেশন অনুযায়ী টপিকস দেখবেন, এর বাইরে খুব বেশি কিছু দেখতে হবে না শেষ মুহূর্তে। তো আপনারা দেখেন কার্ডিওলজি থেকে আপনাদের কি পড়তে হবে। আমি যে সব স্লাইড দেখাচ্ছি সেখানে যেসব রেড মার্ক এরিয়া আছে সেগুলো হচ্ছে আপনাদের জন্য সাজেশন। তাহলে নর্মাল হার্ট সাউন্ডগুলো দেখবেন, অ্যাবনর্মাল জেভিপির যেসব কজ সেগুলো দেখবেন, রাইট হার্ট ফেলিয়ার, লেফট হার্ট ফেলিয়ারের ক্লিনিক্যাল ফিচারগুলো দেখবেন, অ্যাকিউট করোনারি সিনড্রোমের কম্পোনেন্ট, পেরিকার্ডিয়াল টেম্পোনেট অ্যান্ড কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসের ফিচার, এগুলো একটু দেখতে হবে আপনাদের। বাকি হচ্ছে রিউম্যাটিক ফিভার সম্পর্কে একটু দেখবেন, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসটা আপনাদের লাগবে না। আর সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, তারপর ইসিজি চেঞ্জেস ইন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এইসব যেগুলো স্পেসিফিক বলে দিচ্ছি এর বাইরে খুব বেশি আপনারা দেখতে যাবেন না, লাগবে না। আপনাদের সর্বোচ্চ যেহেতু পরীক্ষা 100 মার্কের হচ্ছে, হয়তো সর্বোচ্চ 25টা প্রশ্ন ফ্যাকাল্টি থেকে থাকবে। তাহলে লাংস থেকে, পালমোনোলজি থেকে কি দেখবেন? অবস্ট্রাকটিভ রেস্ট্রিকটিভের চেঞ্জ, যেটা ফিজিওলজিতে আমরা দেখেছি। তারপর হাইপক্সিয়ার ফিচার কজ, হাইপারক্যাপনিয়ার ফিচার কজ, তারপর হচ্ছে ক্যাভিটারি লিশন, ক্লাবিং, হিমোপটাইসিসের কজ, প্লিউরাল এফিউশনের কজ, আর আলটিমেটলি রেসপিরেটরি ফেলিয়ারের কজ। এটা তো সবার জন্য ইম্পর্টেন্ট। এরপরে নিউমোনিয়া টিবি থেকে স্পেসিফিক আপনারা আমাদের গ্রুপে যদি যান, টুয়ার্ডস পোস্ট গ্রাজুয়েশন যে গ্রুপ, সেখানে আমরা দেখবেন যে কিছু শিট আপলোড করে রেখেছি ডেভিডসন থেকে দাগানো বা ডেভিডসন থেকে এবং অন্যান্য মেডিসিন বই থেকে কম্পাইল করা একসাথে। তো সেখানে আমরা হাইলাইট করেছি প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো, তো সেগুলোকে ফলো করার চেষ্টা করবেন। এর বাইরে খুব বেশি পড়তে হবে না। এখন সেখান থেকে সেই শিটগুলোতে আপনারা সাজেশনগুলো দাগিয়ে নেবেন, সেগুলো পড়বেন। তারপর এখান থেকে লাং ক্যান্সার আর নন মেটাস্টেটিক ফিচার, কজেস অফ এলিভেশন অফ হেমিডাইফ্রাম, এটা আপনাদের লাগতে পারে। গ্যাস্ট্রোএন্টারোলজি থেকে স্পেসিফিকলি আপার লোয়ার জিআই ব্লিডিংয়ের কজ, তারপরে হচ্ছে ভাইরাল মার্কারগুলো, আলসারেটিভ ক্রনিক ডিজিজের যে একটা ডিফারেন্সের যে বক্সটা আছে সেটা একবার দেখে নেবেন, আর জন্ডিসের কজগুলো দেখবেন, সিএলডি থেকে সব কিছু পড়বেন, আর হ্যাপাটিক ফেলিয়ারের হচ্ছে চেঞ্জেসগুলো দেখবেন। এরপরে দেখেন আজকের কোশ্চেন আপনাদের সার্জারি থেকে আমরা প্রিন্সিপাল অফ সার্জারি টাচ করেছি। প্রিন্সিপাল অফ সার্জারি থেকে আপনারা যেটা দেখবেন, শকের টাইপগুলো দেখবেন, রিভার্সিবল ইরিভার্সিবল স্টেজেস অফ শকের ফিচারগুলো দেখবেন, সেগুলো আমাদের প্যাথোলজির সাথে রিলেটেড। উন্ড হিলিংও প্যাথোলজির সাথে রিলেটেড, সেজন্য সেটা দেখবেন। সাইট অফ প্রেশার শোট দেখবেন, টাইপস অফ আলসারগুলো দেখবেন, হেমোরেজের টাইপ এবং কেন হয় সেটা একটু দেখবেন। পোস্ট অপারেটিভ যেসব কমপ্লিকেশন হয়, পোস্ট অপারেটিভ পাইরেক্সিয়া, পোস্ট অপারেটিভ ব্লিডিং, পোস্ট অপারেটিভ ট্যাকিকার্ডিয়া, সেগুলোর ডিসকাশনটা একটু দেখবেন। আর ফাইনালি হচ্ছে কম্পোজিশন অফ ডিফারেন্ট ইন্টারভেনাস ফ্লুইড, মেথডস অফ ডিফারেন্ট স্টেরিলাইজেশন এবং ডিফারেন্ট সাবস্টেন্সেস উইচ আর এদের প্রসেস অফ স্টেরিলাইজেশনটা দেখবেন, ডিসইনফেকশন দেখবেন। আর ব্লাড ট্রান্সমিশনের কমপ্লিকেশন, ম্যাসিভ ব্লাড ট্রান্সমিশন কমপ্লিকেশন, এটাও আবার হেমাটোলজি বা ব্লাড ফিজিওলজিতে ডিসকাস করা হয়েছে, সেটা আপনারা দেখবেন। জিআইটি থেকে আপনারা ওই যে কনসিকুয়েন্স অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন দেখবেন, কজেস অফ বিলিয়াস নন বিলিয়াস ভমিটিং, কজেস অফ আপার জিআই ব্লিডিং, লোয়ার জিআই ব্লিডিং, প্যাঙ্ক্রিয়াটাইটিসের কজ, অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিসের কজ, কমপ্লিকেশন, সেগুলো দেখবেন। আর ডিফারেন্ট জন্ডিসের ডিফারেন্স, সেটাও আপনারা হয়তো জিআইটির সাথে দেখেছেন। তাহলে এরপরে হচ্ছে আপনাদের ডিসকাশনে চলে যাব। The first question was, canon AVP is present in. So this question came from abnormality in the JVP. You see that these are the abnormality of JVP that came in the exam. আজকে আমাদের ডিসকাশনে সব স্লাইডে হাইলাইটেড যেসব অংশ দেখবেন, প্রত্যেকটা পিকচারে যে হাইলাইটেড অংশ সেগুলো হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন, আর রেড মার্ক যেগুলো সেগুলো হচ্ছে লাস্ট 5 ইয়ারের কোশ্চেন। এবং আমাদের যে শিটটা সেটাতে এভাবেই দেয়া আছে, আপনার এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই সেটা ক্যান্সেল করার চেষ্টা করবেন। তাহলে দেখেন, প্রমিনেন্ট এওয়েভ হচ্ছে পালমোনারি হাইপারটেনশন, ট্রাইকাসপিড স্টেনোসিস, তারপরে হচ্ছে পালমোনারি স্টেনোসিস, এইসব কন্ডিশনে হয়। প্রমিনেন্ট এওয়েভ হয় যেখানে হচ্ছে এই ওয়েভটা আমরা জানি অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের জন্য হয়। তো অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের যদি ব্যাক ফ্লোটা বেশি হয়, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন যদি সামনে কোনো বাধা প্রাপ্ত হয় বা সামনে অনেক বেশি ভলিউম অফ ব্লাড থাকে, তখন এই ওয়েভটা বেশি প্রমিনেন্ট হবে। এবং সেজন্য এই যে ট্রাইকাসপিড স্টেনোসিস হোক, ট্রাইকাসপিড রিগার্জিটেশন হোক, এগুলো সবগুলোতেই হচ্ছে কি হবে,
আমাদের রাইট এট্রিয়ামে ব্লাডটা বাড়বে। পালমানারি হাইপারটেনশন, পালমানারি স্টেনোসিস এগুলোতে সবগুলোতেই হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার উপর স্ট্রেন হবে এবং রাইট এট্রিয়াল প্রেশার বাড়বে, যার জন্য এ ওয়েভটা মোর প্রমিনেন্ট হবে। পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আসে হচ্ছে ক্যানন এ ওয়েভ কোথায় পাওয়া যায়। ক্যানন এ ওয়েভের এই তিনটা ফিচার, এই তিনটা। আর এসভিটি নিয়ে সন্দেহ আছে। এসভিটি ইজ whether it is a cause of canon A wave, it is I'm not sure, এবং এটা পরীক্ষার স্ট্যাম্প হিসেবে আসছিল। বাট এই তিনটা স্পেসিফিক্যালি ছিল যে ক্যানন কমপ্লিট হার্ট ব্লক, জাংশনাল রিদম, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। অ্যান্ড দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন, এখানে জাংশনাল রিদম আর ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ট্রু হবে। ফিচার্স অফ ইনোসেন্ট মারমার। ফিচার্স অফ ইনোসেন্ট মারমার, দিস অলসো কামস ফ্রিকুয়েন্টলি ইন এক্সাম। আগে অনেক আসতো, এখন রিসেন্টলি গত 2-3 বছরে কম আসে। তবে 2019 সালে 18 সালের প্রশ্নে সম্ভবত হচ্ছে ফিচার অফ ইনোসেন্ট মারমার ছিল। তাহলে ইনোসেন্ট মারমার হচ্ছে দেখেন মিড সিস্টোলিক হয়, এই যে নিচের দিকে যে বক্সটা ডেভিডসনের বক্স, যে মিড সিস্টোলিক হয়, হার্ট অ্যাট দ্য লেফট স্টার্নাল এজ হয়, আর নো রেডিয়েশন, নো আদার কার্ডিয়াক অ্যাবনর্মালিটি। এটা একটা ইনোসেন্ট মারমার, সেজন্য এটার কোনো অ্যাবনর্মালিটি থাকবে না। একই স্লাইডে আমরা একটা জিনিস দেখব, যেটা হচ্ছে আমাদের হার্ট সাউন্ড, অ্যাবনর্মাল হার্ট সাউন্ডের যেসব কজ, তার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট ইজ দ্য loud fast heart sound which occurs in the mitral stenosis and tricuspid stenosis. Also you see that loud fast heart sound can also occur in short PR interval. এটা আপনারা মনে রাখবেন, এই দুইটা স্টেম পরীক্ষায় বারবার আসছে, mitral stenosis আর হচ্ছে short PR interval। সেকেন্ড হার্ট সাউন্ডের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের জানতে হয়, যে সেকেন্ড হার্ট সাউন্ড ইউজুয়ালি আমরা জানি সেকেন্ড হার্ট সাউন্ড স্প্লিট হয়, ইন্সপিরেশনের সময় সেটা বেশি হয়। তবে এই স্প্লিটিংটা কিরকম হয়, A2 P2 হয়। অ্যাওর্টিক সাউন্ড আগে হবে, পালমারি সাউন্ড পরে হবে। এখন এটা যদি ওয়াইড স্প্লিটিং হয়, কোন কোন কন্ডিশনে দেখেন ওয়াইড স্প্লিটিং হয়, যদি আরবিবি থাকে, পালমারি স্টেনোসিস থাকে, এএসজি থাকে, তখন এটা ওয়াইড স্প্লিটিং হয়। আর রিভার্স স্প্লিটিং হয় ইন কেস অফ লেফট বান্ডাল ব্রাঞ্চ ব্লক। এটা পরীক্ষা কোশ্চেন আসছিল, লেফট বান্ডাল ব্রাঞ্চ ব্লক, অ্যাওর্টিক স্টেনোসিস হলে এটা রিভার্স স্প্লিটিং হয়ে যাবে। লাউড সেকেন্ড হার্ট সাউন্ড পালমারি হাইপারটেনশনে হয়, পরীক্ষায় আসে নাই, তবে লাউড ফার্স্ট হার্ট সাউন্ডটাই বারবার আসে। So this was the question, what is the feature of innocent murmur, and we know that there is no radiation and it is not a machinery murmur. Machinery murmur আমরা জানি প্যাটার্ন ডাক্টার সাইটোরিয়াসিসে হয়, এটা একটা কন্টিনিউয়াস মারমার, এটা একটা কন্টিনিউয়াস মারমার না। ইনোসেন্ট হার্ট মারমারটা মিড ডায়াস্টোলিক মারমার না, এটা মিড সিস্টোলিক মারমার আমরা বলছি। এটা অবশ্যই সফট একটা মারমার এবং হার্ট এট দ্য রাইট স্টার্নাল এজ নাম, এটা হচ্ছে হার্ট এট দ্য লেফট স্টার্নাল এজ। দেখেন হার্ট এট দ্য লেফট স্টার্নাল এজ। নাও ফার্স্ট হার্ট সাউন্ড ইজ এ ফিচার, লাউড ফার্স্ট হার্ট সাউন্ড আমরা বলেছি মাইট্রাল স্টেনোসিস শর্ট পিআর ইন্টারভালে পাওয়া যায়। অ্যাওর্টিক রিগার্জিটেশন মে অকার ইন, তাহলে অ্যাওর্টিক রিগার্জিটেশন এটা একটা ভ্যালভুলার হার্ট ডিজিজ। আমি বলেছি যে মাইট্রাল স্টেনোসিস, অ্যাওর্টিক রিগার্জিটেশন আর অ্যাওর্টিক স্টেনোসিস থেকে কিছু কথা আপনারা পড়বেন। অ্যাওর্টিক রিগার্জিটেশন থেকে যে কয়েকটা জিনিস জানতে হবে, তার মধ্যে একটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। আমরা জানি অ্যাওর্টিক রিগার্জিটেশনে অনেক ধরনের পালস পাওয়া যায়, ক্যাপিলারি পালসেশন, ফেমোরাল পালসেশন, ডিমাসেট সাইন, নেল ব্লেড পালসেশন পাওয়া যায়, হাই ভলিউম কোল্যাপসিং পালস পাওয়া যায়, তিন ধরনের মারমার পাওয়া যায়। অস্টিন ফ্লিন্ট মারমার পাওয়া যায়, আর্লি ডায়াস্টোলিক মারমার পাওয়া যায়। আর্লি ডায়াস্টোলিক মারমারের কজ আমরা জানি অ্যাওর্টিক রিগার্জিটেশন, পালমানারি রিগার্জিটেশন গুলো হচ্ছে আর্লি ডায়াস্টোলিক মারমারের কজ। দেন হচ্ছে আমরা সিস্টোলিক মারমারও এখানে পেতে পারি। আর অ্যাওর্টিক রিগার্জিটেশন যেসব পেশেন্টরা থাকে তাদের কিছু ডিজিজের সাথে অ্যাসোসিয়েশন থাকে, দেখেন মারফান সিনড্রোম, অ্যাওর্টিক অ্যানিউরিজম, অ্যাওর্টিক ডিসাকশন, সিফিলিস আর হচ্ছে অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিস। এই প্রশ্নটা পরীক্ষায় আসে এবং বাইকাসপিড অ্যাওর্টিক ওয়ালভ থাকতে পারে অ্যাওর্টিক রিগার্জিটেশনের পেশেন্টের। তাহলে অ্যাওর্টিক রিগার্জিটেশনের পেশেন্টের ক্ষেত্রে এই ডিজিজ নিয়ে প্রশ্ন এমডি ফ্যাকাল্টিতে আসতে পারে এবং এমএস ফ্যাকাল্টিতেও, বেসিক ফ্যাকাল্টিতেও আপনারা এগুলো জেনে রাখলে ভালো হয়। তাহলে অ্যাওর্টিক রিগার্জিটেশনের যেসব ডিজিজের কথা আমরা বলেছিলাম, তার মধ্যে শুধু অ্যাওর্টিক অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিসটাই আমাদের পরীক্ষার স্টেম ছিল, সো ইট উইল বি ট্রু। Causes of pericardial effusion. Now this is also an important topic, as I said that causes of pericardial effusion and the features of pericardial effusion is important.
So you see that there are infective causes of pericardial effusion. Pericardial effusion এর কোশ্চেন আসলে এটা ডাহাভাবে আমরা অ্যাসাইটিস এর কজ বা ইডিমার কজগুলো যেভাবে বলি, পেরিকার্ডিয়াল এফিউশনের কজ বলা একটু কঠিন, কারণ পেরিকার্ডিয়াল এফিউশনে কিছু স্পেসিফিক কজ আছে। দেখেন টিউবারকুলোসিস, তারপরে কোলাজেন ডিজিজ লাইক এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, পোস্ট কার্ডিয়াক সার্জারি, পোস্ট এমআইও পেরিকার্ডিয়াল এফিউশন হতে পারে। অ্যান্ড দেন কক্সাসাকি ভাইরাস ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, টিউবারকুলার ইনফেকশন can result in the pericardial effusion but not nephrotic syndrome. Nephrotic syndrome যে হাইপোপ্রোটিনেমিয়ার কারণে এখানে কোনো ধরনের পেরিকার্ডিয়াল এফিউশন হবে না। ফিচার হচ্ছে কি, পেরিকার্ডিয়াল এফিউশন আমরা জানি হার্টের বাইরে পানি জমে আছে, তাহলে যে হার্ট যখন সবচেয়ে বেশি সমস্যাটা হবে ডায়াস্টলে, যখন ব্লাড হার্টে আসতেছে, হার্ট তখন এডুকুয়েটলি ডাইলেট করতে পারবে না। যেহেতু এডুকুয়েটলি ডাইলেট করতে পারবে না, তাহলে এখানে রাইট এট্রিয়াল প্রেশার বাড়বে বা ভেনাস রিটার্নটা কমবে, আলটিমেটলি কার্ডিয়াক আউটপুটটা কমবে। তাহলে কার্ডিয়াক আউটপুট কমে যাওয়ার কারণে কি হবে, হাইপোটেনশন হবে এবং এই হাইপোটেনশনকে কম্পেনসেট করার জন্য বডি ব্লাড প্রেশারকে মেনটেন করার জন্য টেকিকার্ডিয়া হবে। তাহলে হাইপোটেনশন, টেকিকার্ডিয়া দেখা যাবে। যেহেতু এখানে পানি জমে আছে, ব্লাড ভেনাস রিটার্ন কম হচ্ছে, তাহলে আমাদের দেখা যাবে কি রেস্ট জেভিপি আমরা পেতে পারি, তাহলে জেভিপি বেড়ে যাবে। পালসেস প্যারাডক্সেস পাওয়া যাবে, যেটা হচ্ছে আমরা জানি নর্মালি ইন্সপিরেশনে হচ্ছে হার্ট রেট বাড়ে, বিপি কমে, আর এক্সপিরেশনে বিপি বাড়ে। তাহলে এই চেঞ্জ যেটা, সেটা যদি মোর দেন 10 মিলিমিটার অফ মার্কারি হয়ে যায়, তখন আমরা বলি হচ্ছে পালসেস প্যারাডক্সেস, এবং এটা স্পেসিফিক কি কন্ডিশনে পাওয়া যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। Then you can see one important line here, that is the QRS complex of the ECG is reduced, the voltage of the ECG will reduce because পানি জমে আছে। আমরা যখন ECG লিড বসাবো, এই ECG আর হচ্ছে হার্ট মাসেলের মাঝখানে ইলেকট্রিক যে প্রোবটা আমরা বসাচ্ছি এবং হার্ট মাসেলের মাঝখানে এখন অনেকগুলো পানি জমা থাকে, সেজন্য ভোল্টেজটা কমে যাবে। তাহলে লো ভলিউম পালস হবে, টেকিকার্ডিয়া হবে, হাইপোটেনশন হবে, পালসেস প্যারাডক্সেস পাওয়া যাবে এবং কোজমোল সাইনও পাওয়া যেতে পারে, যেটা হচ্ছে ইন্সপিরেশনের সময় আমরা জানি যে ভেনাস রিটার্ন বাড়ে, তাহলে জেভিপি কমে যাওয়ার কথা। কিন্তু এখানে যেহেতু ভেনাস রিটার্ন বেশি হচ্ছে না, সেজন্য জেভিপি বরং ইন্সপিরেশনের সময় আরো বেড়ে বসে থাকবে। এটা হচ্ছে কোজমোল সাইন। এটা পেরিকার্ডিয়াল এফিউশনে পাওয়া যায়, পেরিকার্ডাইটিসে পাওয়া যায়, দুটার জন্য একটা ইম্পর্টেন্ট ফিচার। তো এগুলো মনে রাখবেন। নেক্সট, তাহলে কজগুলো আমরা দেখলাম, টিউবারকুলোসিস, ভাইরালের মধ্যে আমরা কক্সাসেকি ভাইরাস, ভেরি ইম্পর্টেন্ট কজ, অ্যান্ড দেন পোস্ট কার্ডিয়াক অ্যান্ড এসএলই, বাট ইট ইজ নট নেফ্রোটিক সিন্ড্রোম। Feature of left ventricular failure, very very important question for your exam. This is the picture and related discussion from the Davidson. You see, this is the feature of left ventricular failure. Left ventricular failure আমরা জানি bilateral crepitation পাওয়া যাবে, তারপর গ্যালোপ রিদম পাওয়া যাবে, that is থার্ড হার্ট সাউন্ড পাওয়া যাবে, আর পালসেস অল্টারনেন্স পাওয়া যাবে। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তিনটা ফিচার আপনাকে মনে রাখতে হবে লেফট হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে, that is crepitation, pulses alternance, and then presence of the gallop rhythm or third heart sound. আর অর্থোপনিয়া পিএনডি থাকবে, পিএনডির হিস্ট্রি থাকবে in case of acute left heart failure, while in the right heart failure important features are right heart failure venous return হবে না, ভেনাস রিটার্ন হইতে সমস্যা হবে। তাদের ক্ষেত্রে কি হবে, দেখা যাবে রেস জিবিপি পাওয়া যাবে, ব্লাড যেহেতু হার্টে আসতে পারতেছে না, লিভারে জমে থাকবে, হেপাটিক কনজেশন হবে, আর হচ্ছে ব্লাড যেহেতু হার্টে আসতে পারছে না, তাহলে ভেনাস বিভিন্ন জায়গায় পুলিং হবে এবং পুলিং হয়ে আলটিমেটলি ডিপেন্ডেন্ট ইডিমা পাওয়া যাবে। তাহলে এই তিনটা ফিচার রাইটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আর তিনটা ফিচার লেফটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। রেস জিবিপিটা পরীক্ষার স্টেম হিসাবে আসে। রেস জেভিপিটা ফেলাসিয়াস এটা নিয়ে, যেহেতু এটা ডেভিডসনের দুই দিকেই এটাকে রেস জেভিপিকে ট্রু দেওয়া আছে, বাট স্টিল শুধু লেফট হার্ট ফেলিয়ার হলে রেস জেভিপি থাকার কথা না, আনলেস অর আদারওয়াইজ ইট ইনভলভস দ্য lungs and results in pulmonary hypertension and ultimately causing congestive cardiac failure, that is পালমানারি হাইপারটেনশন হয়ে রাইট হার্ট ফেলিয়ার যখন ডেভেলপ করবে তখন এই এসডিভিপি হওয়ার কথা। আইসোলেটেড শুধু লেফট হার্ট ফেলিয়ারের এসডিভিপি থাকার কথা না। তো এটার আনসার অনেক জায়গায় অনেকেই ট্রু দিতে চায়, অনেকে ফলস দিতে চায়, আমি ফলস দেওয়ার পক্ষে। তাহলে এই আনসারগুলো ছিল হচ্ছে আমরা বললাম ক্যাপিটেশন, গ্যালোপ রিদম, আর একটা ইম্পর্টেন্ট পালসেস অল্টারনেন্সের কথা আমরা বলেছি। এর বাইরে অর্থোপনিয়া পিএনডিতে আমরা জানি লেফট হার্ট ফেলিয়ারের একটা ফিচার হচ্ছে অর্থোপনিয়া শুলে আরও বেশি অ্যাগ্রাভেট করে, শুলে যেহেতু ভেনাস রিটার্ন বেশি হয়, বেশি ব্লাড আসে, এগুলো বেশি লাংসে পুলিং হয়ে যায়, যেহেতু লেফট হার্ট ফেলড অবস্থা আছে, সে বেশি ব্লাড বাইরে পাঠাইতে পারতেছে না, তখন লাংসে আরও বেশি ফ্লুইড জমে যায় বা ব্লাড জমে যায়, এক্সচেঞ্জ হয়ে ক্রিপিটেশন আরও বেড়ে যায়, এই জন্য অর্থোপনিয়া হয়।
ক্লিনিক্যাল ফিচার অফ অ্যাকিউট করোনারি সিনড্রোম, এখানে আমরা ডেভিডসনের বক্সটা দেখব। দেখেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বক্স। অ্যাকিউট করোনারি সিনড্রোম হচ্ছে কি সিমটম কমপ্লেক্স, আমরা জানি চেস্ট পেন, হ্যাঁ চেস্ট পেনের সাথে রিলেটেড যেসব সিমটমগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুলো পাওয়া যাবে। কোথায় কোথায় পাওয়া যায় আমরা জানি, আনস্টেবল অ্যানজাইনা, নন এসটি এলিভেটেড এমআই, এসটি এলিভেটেড এমআই, এটা কিন্তু 2021 সালের প্রশ্ন ছিল। তাহলে আমরা কোথায় কোথায় অ্যাকিউট করোনারি সিনড্রোম পাই, এটা হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা এন্ড মায়োকার্ডিয়াল ইনফাকশন। Myocardial infarction can be non-ST elevated or ST elevated. What are the features that we get? এই ফিচারগুলো আপনারা দেখে নেবেন। তার মধ্যে আমাদের পরীক্ষার কোশ্চেনে ছিল ভমিটিং অ্যান্ড ব্র্যাডিকার্ডিয়া। এছাড়াও হার্ট ব্লক হয়ে যেতে পারে, ব্র্যাডিকার্ডিয়া হয়ে হার্ট ব্লক হয়ে যেতে পারে, হাইপোটেনশন হয়ে যেতে পারে, অলিগুরিয়া হতে পারে, রেনাল পারফিউশন কমে যেতে পারে। তারপরে হচ্ছে মেইনলি যেটা থাকবে হচ্ছে নশিয়া ভমিটিং, ভেরি ইম্পর্টেন্ট। আর সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভেশনও হতে পারে, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হতে পারে। তাহলে আমরা প্রফিউজ সোয়েটিং আমরা জানি এমআই এর একটা ফিচার, তাহলে প্রফিউজ সোয়েটিং হতে পারে। আর এখানে দেখেন পেনলেস এমআই এর কজ, এটাও পরীক্ষায় আসছে। তাহলে পেনলেস এমআই এর কজ হচ্ছে ওল্ড এজ, ডায়াবেটিস মেলাইটিসের ক্ষেত্রে সেটা হতে পারে। আর কমপ্লিকেশন অফ অ্যাকিউট করোনারি সিনড্রোম আর কমপ্লিকেশন অফ এমআই ভেরি ইম্পর্টেন্ট ইজ মাইট্রাল রিগার্জিটেশন, ভেন্ট্রিকুলার রাপচার হয়ে যেতে পারে, পেরিকার্ডাইটিস ডেভেলপ করতে পারে। তাহলে পেরিকার্ডাইটিসের একটা কজ কিন্তু এমআইও হতে পারে। তো ক্লিনিক্যাল ফিচার দেখেন ভমিটিং, ব্র্যাডিকার্ডিয়া। Following drugs are used to treat hypertension during pregnancy. This is related to pharmacology. You have gone through the list that are used in the antihypertensive that are used during pregnancy. Particularly আমরা হচ্ছে আলফা মিথাইল ডোপা এবং হচ্ছে ল্যাবেটালল, এই দুইটা ড্রাগই ইউজ করি। তবে যখনই পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসবে তখন আমরা যেগুলো কন্ট্রাইন্ডিকেটেড, দ্যাট ইজ যাদের টেরাটোজেনিক ইফেক্ট আছে, যার জন্য এটাকে কন্ট্রাইন্ডিকেটেড, সেগুলোকে বাদ দিয়ে বাকিগুলোকে ট্রু দিতে হবে। তাহলে দেখেন এসি ইনহিবিটরে টেরাটোজেনিক ইফেক্ট আছে, সেটা দেয়া যায় না। আলফা ব্লকার দেয়া যায় না। তবে বাকি যেগুলো ল্যাবেটালল এবং সেন্ট্রালি অ্যাক্টিং যদি যেগুলো অ্যান্টিহাইপারটেনসিভ সেটা দেয়া যায়। এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইজ অলসো নট contraindicated in pregnancy, though it is not regularly used. ঠিক সেটা দিয়ে আমি তো গেমে হয়ে যাচ্ছি। Then come to next question, that is characteristic feature of hypertensive retinopathy. This was a recent question, 2021 সালে এসেছে এটা। তাহলে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিতে দেখেন আমরা কি কি পাই, আমরা ওয়াইরিং, নিপিং, থিকেনিং, দেন আর্টেরিওভারাস নিপিং হয়, ওয়াইরিং হয়, দ্যাট ইজ সিলভার ওয়াইরিং, যেটা হচ্ছে থিকেনিং হয়ে যায়, ওয়াইরিং হয়। দেন দের ইজ আর্টেরিওভারাস নিপিং হয়, আর্টেরিওভারাস কমিউনিকেশন হয়ে যায়। ফাইনালি দের ইজ হেমোরেজ, ইট ক্যান বি ফ্লেম শেপড হেমোরেজ, ডট অ্যান্ড ব্লট হেমোরেজ উইথ ফরমেশন অফ এক্সুডেট, এটা কটন উল এক্সুডেট হতে পারে। অ্যান্ড আলটিমেটলি যেটা স্টেজ 4 সেটাতে হচ্ছে প্যাপিলোডিমা হয়। এখানে দেখেন গ্রেড 1 এর যেটা ফাইন্ডিং সেটা আবার গ্রেড 2তেও থাকবে, প্লাস এভাবে গ্রেড 2 ফাইন্ডিং, গ্রেড 1 এর ফাইন্ডিং গ্রেড 3 তেও থাকবে। তাহলে যখন পরীক্ষায় প্রশ্ন আসবে গ্রেড 3 ফাইন্ডিং কি, তাহলে 1, 2 ফাইন্ডিংগুলো থাকবেই। আর যখন গ্রেড 4 এর ফাইন্ডিং কি, তখন সবগুলো ফিচারই থাকতে হবে। এর সাথে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন আছে, দিস ওয়াজ অলসো এ রিসেন্ট কোশ্চেন, হোয়াট আর দ্য সেকেন্ডারি কজেস অফ হাইপারটেনশন। এটা আমরা জানি, এখানে মূলত এন্ডোক্রাইন কজগুলো আপনারা জানবেন। হাইপারটেনশনের কজ অনেকগুলো কজ আছে, তার মধ্যে ফুড হ্যাবিটস থেকে যেটা হয়, অ্যালকোহল, ওবেসিটির কারণে হতে পারে, ফিওক্রোমোসাইটোমা, কুশিং সিনড্রোম, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, সবগুলোই হচ্ছে হাইপারটেনশন করতে পারে। আর এর বাইরে যেটা মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পলিসিস্টিক কিডনি ডিজিজ এন্ড রেনাল আর্টারি স্টেনোসিস, কিডনি থেকে এই দুইটা কজ অফ হাইপারটেনশন মনে রাখবেন। So the question answer is very much clear. You see that we have all, as this is features of hypertensive retinopathy, তাহলে সব গ্রেডেরই ফিচারগুলো এখানে মিলবে। আর যেটা রিসেন্ট কোশ্চেন ছিল সেটা খুব সম্ভবত গ্রেড 3 আর গ্রেড 4 রেটিনোপ্যাথিতে কি কি পাওয়া যায় এভাবে কোশ্চেনটা ছিল। তাহলে গ্রেড 4 বললে প্যাপিলোডিমা সহ ট্রু হবে, গ্রেড 3 বললে প্যাপিলোডিমা ট্রু হবে না। আর যখন এরকম একটা ওপেন কোশ্চেন হয় যে ক্যারেক্টারিস্টিক ফিচার অফ হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, সেই ক্ষেত্রে যেসব ফিচারগুলো সেখানে দেয়া আছে সেগুলো ট্রু হবে। সফট এক্সুডেট বলতে কটন বলে এক্সুডেট, সেজন্য এটা ট্রু হয়েছে। এরপর আমরা একটা ইম্পর্টেন্ট টপিকসে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাকিউট রিউম্যাটিক ফিভার। অ্যাকিউট রিউম্যাটিক ফিভারের ফিচার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এমডি অ্যান্ড বেসিক ফ্যাকাল্টি। এখানে দেখেন আমরা এটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, ক্রাইটেরিয়াগুলো এখান থেকে মনে রাখবেন যে মেজর ক্রাইটেরিয়া আর কার্ডাইটিস, subcutaneous nodule, erythema marginotum, polyarthritis, and then chorea. These are major criteria, and there are certain minor criteria like fever, arthralgia, raised CRP, raised ASO titer, previous rheumatic fever, এগুলো
এই সবগুলোর সাথেই কিন্তু রেস্ট এএসও টাইটারটা থাকতে হবে। রেস্ট অ্যান্টিসেপ্টোলাইসিন ও বা রেস্ট এএসও টাইটার এই মেজর ক্রাইটেরিয়া বা মাইনর ক্রাইটেরিয়ার সাথে থাকতে হবে ফর দ্য ডায়াগনোসিস অফ রিউম্যাটিক ফিভার। রিউম্যাটিক ফিভারের ইম্পর্টেন্ট টপিকস আমাদের শীটে এক পেজে দেওয়া আছে। রিউম্যাটিক ফিভার সম্পর্কে যা যা লাগে সেটা এক পেজে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এটা একটা ইমিউন মেডিয়েটেড ডিজিজ আমরা জানি। এখানে স্কিন ইনফেকশন ও থ্রট ইনফেকশনের পরে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই, যেটা গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই বা স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস থেকে এটা হয়ে থাকে। এবং এটা ফলে পরবর্তীতে কি ধরনের চেঞ্জ হয় আমরা জানি যে হার্ট ভালভে ফিব্রিনয়েড ডিজেনারেশন হয়, মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম সবগুলোতে, এন্ডোকার্ডিয়াম সবগুলোতে এটা ইনভলভ করতে পারে। এবং কার্ডিয়া কি কি চেঞ্জ হয় সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং দেখেন 19 সাল 21 সাল 2 সালেই এখান থেকে প্রশ্ন আসছে। তাহলে প্রথম হচ্ছে এটা প্যানকার্ডাইটিস করে, 3টা লেয়ারকে ইনভলভ করতে পারে, পেরিকার্ডাইটিস করে, তারপরে কার্ডিয়াক এনলার্জমেন্ট হয়ে যেতে পারে। এবং এখানে একটা ক্যারি কোম মারমার পাওয়া যায় which is a মিড ডায়াস্টোলিক মারমার। আমরা নর্মাল মারমারের যেসব কজ অ্যাওর্টিক স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, মাইট্রাল স্টেনোসিস এগুলো জানি। এর বাইরে স্পেশাল যেসব মারমার আমরা দেখলাম, কিছু অ্যাওর্টিক রিগার্জিটেশন আছে যেমন অস্টিন ফ্লিন মারমার, আর ওখানে কিছু ইজেকশন সিস্টোলিক মারমারের পাশাপাশি এই মারমারটা পাওয়া যায়। আর রিউম্যাটিক ফিভারে এসে দেখেন আমরা ক্যারি কোম মারমার পাচ্ছি যেটা একটা মিড ডায়াস্টোলিক মারমার। সো এটাও জানা থাকতে হবে। So major criteria were chorea, subcutaneous nodule and carditis. Feature of constrictive pericarditis, very important topic. Constrictive pericarditis এবং pericardial effusion দুইটার ফিচারগুলো আপনারা পাশাপাশি পড়বেন। অনেকগুলো ফিচারই সেম। সি নাম্বার অপশন হচ্ছে আসলে কোজমোল সাইন। তো এখানেও দেখেন আমরা জানি যে ক্রনিক কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিসে এই বক্সে যেসব ফিচার দেওয়া আছে এখানেও কি হবে, যেহেতু এটা কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস, হার্ট হচ্ছে ডাইলেট হতে পারছে না, কন্ট্রাক্ট করতে পারছে না ভালোভাবে। দ্যাট ইজ মূলত এখানে সমস্যাটা হয় থিকেনিং অ্যান্ড ফাইব্রোসিস অফ দ্য হার্ট ভালভ হয়, এবং এখানেও ডায়াস্টোলিক ফেলিয়ারটা বেশি হয়। সেজন্য এখানেও পেরিকার্ডিয়াল এফিউশনের যেসব ফিচার আমরা পাইতাম অলমোস্ট সেম পাবো। দেখেন আমরা রেস জেভিপি পাবো, আমরা কোজমল সাইন পাবো এবং পালসেস প্যারাডক্সেস পাবো। এই তিনটা জিনিস কিন্তু সেম, যে এলিভেটেড জেভিপি, পালসেস প্যারাডক্সেস অ্যান্ড কোজমল সাইন দিট ইজ সেম। তবে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে আরো কিছু স্টেম ট্রু হবে, যেমন হেপাটোমেগালি, অ্যাসাইটিস। এখানে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিসে ব্যাকফ্লো, পিছনে ব্লাড জমে গিয়ে হচ্ছে হেপাটিক কনজেশন হবে, টেন্ডার হেপাটোমেগালি হবে, এবং আলটিমেটলি সেটার কারণে যেহেতু লিভার ফাংশন ইম্পেয়ার্ড হবে এবং ভেনাস প্রেশারগুলো বেড়ে যাবে, এখানে অ্যাসাইটিস পাওয়া যাবে, which is very important stem for your exam. And also there are complaints like breathlessness থাকবে, because we know that এফেক্টিভ সার্কুলেশনটা যাচ্ছে না, ব্রেথলেসনেস থাকবে। এবং এই হাইপোটেনশন থেকে, যেহেতু ইফেক্টিভ কার্ডিয়াক আউটপুট হচ্ছে না, হাইপোটেনশন থেকে একসময় কোল্যাপস পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ইসিজি ফাইন্ডিং অফ কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস, এটা এমআই এর মতো আমরা জানি। এসটি এলিভেশনের একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে পেরিকার্ডাইটিস। তাহলে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে এসটি এলিভেশন হয়, যদিও সেটা কনকেভিটি আপওয়ার্ডস হয়ে হয়, এটা একটু জানার দরকার নাই। আমরা জানি যে এখানে কি হয়, এমআই এর ফিচারের মতোই পাওয়া যাবে। অ্যান্ড অলসো এনলার্জড হার্ট হবে বিকজ একটা এখানে হার্ট ফেলিওর থাকে বা এফেক্টিভ আউটপুট থাকে না, এবং বাকি যেসব মাসেল সেগুলো হচ্ছে বেশি কাজ করার চেষ্টা করে, যার জন্য হচ্ছে একটা এনলার্জড হার্ট বা কার্ডিওমেগালি আমাদের এক্সরেতে আমরা পেতে পারি। সো এখানে ফিচারগুলো এটা আব্দুল্লাহ শর্টকেস থেকে নেয়া, এখানে আবার সামারাইজ করা আছে। পালসেস প্যারাডক্সেস, রেস জেভিপি, অ্যাসাইটিস, পেরিকার্ডিয়াল নক, দ্যাট ইজ এ থার্ড হার্ট সাউন্ড is produced due to constrictive pericarditis। মনে রাখবেন, দেখেন 20 সাল 21 সাল 19 সাল 20 সাল সবগুলোতেই এই প্রশ্ন এখান থেকে আসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 স্টার টপিক। সো ফিচারস আর অ্যাসাইটিস আমরা বলেছি, ব্রেথলেসনেস বলেছি, কোজমল সাইন বলেছি। পালসাস অল্টারনেন্স আমরা বলেছি এটা লেফট হার্ট ফেলিয়ারের ফিচার, এখানে আমরা পাবো পালসাস প্যারাডক্সেস, নট পালসাস অল্টারনেন্ট। আর একটা হচ্ছে রেস জিভিপি, এখানে আমরা পাবো, এবং কোজমল সাইনটাই এটা রেস জিভিপি। This is a straightforward question, what are the cyanotic congenital and what are the acyanotic congenital heart disease, এটা ডিসকাস করার কিছু নাই। এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল সাইনোসিস, যেটা হচ্ছে there is clubbing or cyanosis in the toes, in the fingers but not in the toes, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল সাইনোসিস। এটা কিসে পাওয়া যায়? পিডিএ উইথ রিভার্স সিন্ড্রোম। আপনারা এটা মনে রাখবেন যে প্যাটার্ন ডাক্টাস আর্টারিওসিসের ক্ষেত্রে এই ধরনের পাওয়া যেতে পারে, যে সব ফিঙ্গারে, আমরা তো সাইনোসিস ফিঙ্গার টিপগুলোতে দেখি, তো দেখা যাবে যে
টোসে ক্লাবিং হচ্ছে কিন্তু ফিঙ্গারে হচ্ছে না, অর ক্লাবিং ফিঙ্গারে হচ্ছে টোসে হচ্ছে না। এটার একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে কোঅ্যাক্টেশন অফ আওর্টা, আর একটা হচ্ছে প্যাটার্ন ডাক্টাস আর্টারিওসিস উইথ রিভার্সন। প্যাটার্ন ডাক্টাস আর্টারিওসিস উইথ রিভার্সনটা হচ্ছে সাইনোসিস টোসগুলোতে হবে, ফিঙ্গারগুলোতে হবে না। আর কোঅ্যাক্টেশন অফ আওর্টা তো সেম, সাইনোসিস হচ্ছে টোসগুলোতে হবে বিকজ ফিঙ্গারগুলোতে হবে না, কারণ কোঅ্যাক্টেশনটা এমন জায়গায় হচ্ছে যেখানে যে জায়গায় হয়েছে তার আগে কিন্তু সাবক্লেভিয়ান আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারিগুলো উঠে গেছে। তাহলে সাবক্লেভিয়ান আর্টারি গিয়ে যে হাতে সাপ্লাই দেয় সেখানে কোনো সমস্যা হয় না। এরপরে যেহেতু কনস্ট্রিকশন নিচের সার্কুলেশনে হ্যাম্পার হয়, সেজন্য পায়ে আমরা ফিচারগুলো পেতে পারি। আর কজেস অফ ক্লাবিং ইন দ্য ফিঙ্গার নট ইন দ্য টোস হচ্ছে যদি থ্রম্বোফ্লেবাইটিস হয় তখন এটা পাওয়া যেতে পারে। তাহলে সাইনোটিক ডিজিজ আমরা দেখেছি কি, সাইনোটিক ডিজিজ হচ্ছে টি দিয়ে ইউজুয়ালি যেগুলা টাইটোলজি অফ ফেলোর, ট্রান্সপোজিশন গ্রেড ভেসেলস, প্যাটার্ন ট্রাঙ্কাস আর্টারিওসিস, ট্রাইকাসপিড এট্রেশিয়া, এগুলো যদি হয় তাহলে এই অ্যাবস্টেন অ্যানোমালি এগুলোতে হচ্ছে আমরা জানি কনজেনিটাল হার্ট ডিজিজ, সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ পেতে পারি। ডিফারেনশিয়াল সাইনোসিস আমরা বলেছি একটাই কজ এখানে আছে, প্যাটার্ন ডাক্টাস আর্টারিওসিস উইথ রিভার্সন। পরীক্ষায় এই কোশ্চেনটা, এটাও একটা রিসেন্ট কোশ্চেন, কিন্তু গত 5 বছরের মধ্যেই এসেছে এবং এটা রিপিটও হয়েছে কোশ্চেনটা। একটাই স্ট্যাম্প আনসার, এটাই এভাবে আসবে, এভাবে মুখস্থ আনসার দিয়ে দিবেন। Causes of ST elevation, this is also important question, this is also a recent question. দেখেন 19 সালে আসছে, 21 সালে আসছে। তাহলে 21 সালে কার্ডিওলজি থেকে অনেকগুলো প্রশ্ন আসছিল, তার মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেনে কিন্তু রিপিট ছিল। তাহলে ভয় পাওয়ার কিছু নাই, আপনারা রিপিটেড টপিকগুলো কিন্তু আমরা আমাদের শিটে কভার করেছি, আপনারা জাস্ট শিটটা ফলো করবেন আর বেশি কিছু পড়তে হবে না। তাহলে ST elevation আমরা জানি MI এর ক্ষেত্রে পাওয়া যায়, আমরা কিছুক্ষণ আগে বলেছি পেরিকার্ডাইটিসও পাওয়া যেতে পারে। এর বাহিরে ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম, অ্যানজাইনা এবং হচ্ছে ব্রুগাডা সিনড্রোমে আমরা জানি যে ST এলিভেশন পাওয়া যেতে পারে, এবং এটাই পরীক্ষার কোশ্চেন ছিল এবং এগুলা স্টেম হিসেবে ছিল অ্যাকিউট পেরিকার্ডাইটিস, ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম, ব্রুগাডা সিনড্রোম। ইসিজি চেঞ্জ অফ হাইপোক্যালসিয়ামিয়া, আমরা সবসময় হাইপারক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়ার ইসিজি চেঞ্জগুলো পড়ি। তাহলে হাইপোক্যালসিয়ামিয়া যখন পরীক্ষায় কোশ্চেন আসছে, এটাও 21 সালের প্রশ্ন, তো মনে হলো যে অনেক কঠিন একটা প্রশ্ন বা হাইপোক্যালসিয়ামিয়া তো আমরা কোনো সময় পড়ি না, এটা একটা নতুন প্রশ্ন। তবে ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে আপনারা আমাদের শিটে খেয়াল করবেন, আমরা এই চারটা ওখানে দিয়ে রেখেছি যে কজেস অফ লং কিউটি ইন্টারভাল, দ্যাট ইজ প্রলং কিউটি কোন কোন কন্ডিশনে পাওয়া যেতে পারে। দেখেন হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসেমিয়া, হাইপোক্যালসেমিয়া, তারপরে হচ্ছে এরিথ্রোমাইসিন, অ্যামিট্রিপটাইলিন, এগুলো পরীক্ষার স্ট্যাম্প হিসেবে এর আগেও আসছে, পরীক্ষায় আসছে। তবে এখন আসলো কি হাইপোক্যালসেমিয়াতে ইসিজি ফিচার। দেখেন খুব ভালোভাবে আপনি যদি কোশ্চেনে দেখেন, কোশ্চেন এটা ইজিলি ভিজিবল যে দুইটা স্ট্যাম্পই এটার সাথে যায়, যে প্রলং কিউটি which goes with hypocalcemia, যাদের প্রলং কিউটি থাকে তাদের এসটি সেগমেন্টটা প্রলং থাকবে, কিউটি যাদের প্রলং তাদের এসটিও প্রলং থাকবে, কিউআরএস থেকে টি, তাহলে এসটিও লম্বা থাকবে, এবং সেটাই হচ্ছে হাইপোক্যালসেমিয়ার ফিচার ছিল। তাহলে এই কোশ্চেন নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই বা ভয় পাওয়ার কিছু না, আপনি এখানে দুইটা স্টেম জানেন, সেই দুইটাকে ট্রু দিবেন, বাকিগুলোকে ফলস দিবেন। এরপর আমরা রেসপিরেটরি সিস্টেমে চলে যাব। রেসপিরেটরি সিস্টেমে কিছু কজোলজি আমাদের জানতে হবে, আমি শুরুতে বলেছি, তার মধ্যে হিমোপটাইসিস এবং ক্লাবিং এর যেসব কজ, এটা আমরা পরীক্ষায় দিয়েছি। তাহলে ক্লাবিং এ দেখেন ইম্পর্টেন্ট কজেস অফ ক্লাবিং ইজ ব্রঙ্কিকটেসিস, টিউবারকুলোসিস, পালমানারি ফাইব্রোসিস, ইডিওপ্যাথিক পালমানারি ফাইব্রোসিস, লাং অ্যাবসেস, সিস্টিক ফাইব্রোসিস, দেন কার্ডিয়াক কজ লাইক ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস and some cyanotic congenital heart disease আমরা দেখে আসছি যে এখানে ক্লাবিং হয়। দেন সিলিয়াক ডিজিজ, ইনফ্লামেটরি বাওয়াল ডিজিজ, যেসব আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস ডিজিজ, এগুলোতেও আমরা ক্লাবিং পেতে পারি। আর হেমোপটাইসিসের ক্ষেত্রে দেখেন আমরা জানি যে লাংস যেসব কজ লাইক ব্রঙ্কিকটেসিস, অ্যাকিউট ব্রঙ্কাইটিস and malignancy of the respiratory system can result in hemoptysis. এখানে cardiovascular cause of hemoptysis is important, acute left ventricular failure, mitral stenosis. left ventricular failure যেহেতু হার্ট ব্লাডকে বাইরে পাঠাতে পারতেছে না, তাহলে হার্ট এই ব্লাডটা জমে যায় এবং আলটিমেটলি সেটা লাংস, পালমানারি ভেইন হয়ে লাংসে এই প্রেশারটা ফিল করে, দ্যাট ইজ এই ব্লাডটা জমে থাকে এবং পালমানারি হাইপারটেনশন হয়, যার ফলে আমরা যখন কাফ আউট করি বা এক্সেসিভ প্রোডাকশন অফ মিউকাস হয় ইন লেফট হার্ট ফেলিয়ার, এবং এখানে ব্লাড মিক্সও হতে পারে অনেকগুলা হাইপারটেনশনের কারণে বা এক্সেসিভ ব্লাডের কারণে ব্লাড ভেসেল রাপচার হয়ে ব্লাডটা কাশির সাথে চলে আসতে পারে। মাইট্রাল স্টেনোসিসে একই জিনিসই হয়, যেহেতু মাইট্রাল স্টেনোস হয়ে আছে, তাহলে পালমানারি ভেন দিয়ে যেসব ব্লাডগুলো আসছিল সেগুলো আর আসতে পারতেছে না বা আসতে বাধা পাচ্ছে, আবারও লাংসে ব্লাড জমে যাচ্ছে, যার জন্য হিমোপটাইসিস হয়ে থাকে। এছাড়াও পালমানারি ইনফাকশন অ্যান্ড আদার ইডিওপ্যাথিক পালমানারি ফাইব্রোসিস, এগুলোতেও হিমোপটাইসিস আমরা পেতে পারি। তাহলে পরীক্ষায় ক্লাবিং এর কজের মধ্যে টেট্রালজি অফ ফ্যালট, বিকজ ইট ইজ আ সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, ইজ ট্রু, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস।
আইবিএস না, ইরিটেবল বাউল সিনড্রোম কিন্তু না, যেটা সি অপশন, ইনফ্লামেটরি বাউল ডিজিজ ইজ দ্য ট্রু আনসার। লাং কার্সিনোমাতে হয়, হেপাটোসেলুলার কার্সিনোমাতে হয় না, প্যানক্রিয়াটিক কার্সিনোমাতে হয় না। এরপরের কোশ্চেন দেখেন যে কজেস অফ হেমোপটাইসিস আমরা বলেছি, তাহলে কজেস অফ হেমোপটাইসিসের মধ্যে আমরা ইনফেক্টিভ কজগুলোতে আসছিল যে ফরেন বডি কার্সিনোমা এবং ব্রঙ্কিয়াল কজ। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রঙ্কিয়াল কজ, যে ব্রঙ্কিয়াল কজ যেসব ব্রঙ্কিয়াল কজ যখন বললো তখন প্যারেনকাইমাল ডিজিজ যেমন টিবি, লাং অ্যাবসেস এগুলো কিন্তু এক্সক্লুড হয়ে যাচ্ছে। তাহলে ব্রঙ্কিয়াল কজের মধ্যে আমরা কি পাইলাম, এনি কার্সিনোমা, ব্রঙ্কিকটেসিস। আর ফরেন বডি যদি ব্রঙ্কাসে আসে তাহলে তো ফরেন বডি ন্যাজাল পাথওয়ে থেকে শুরু করে মনে রাখবেন যেখানেই যায় ফরেন বডির জন্য সেই জায়গায় ব্লিডিং হতে পারে, ন্যাজাল ব্লিডিং হতে পারে, ট্রাকিয়াতে গেলে হচ্ছে ওখান থেকে ব্লিডিং হতে পারে, ব্রঙ্কাসে গেলে ব্রঙ্কিয়াল থেকে ব্লিডিং হতে পারে, which may be visible in the form of hemoptysis. In pleural effusion, this is very important question, that what are the causes of transudative and exudative pleural effusion. যেসব ইফিউশন হচ্ছে হাইপোপ্রোটিনেমিয়ার কারণে হবে সেগুলো মনে রাখবেন। হাইপোপ্রোটিনেমিয়া, জেনারেলাইজড হাইপোপ্রোটিনেমিয়ার কারণে যেসব হবে সেগুলো সবগুলোই হবে হচ্ছে ট্রানজুডেটিভ। আর ইনফ্লামেশন আর ইনফেকশনের কারণে যেসব হবে এগুলো হচ্ছে এক্সুডেটিভ। যেগুলো ইনফেকশন ইনফ্লামেশনের কারণে হবে তাহলে তারা হচ্ছে ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যাওয়ার কারণে, বিভিন্ন টক্সিনের কারণে যে ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যায় এটার জন্য ইডিমাটা হয়, এই জন্য এখানে এক্সুডেটিভ হয়, দ্যাট ইজ দ্য প্রোটিন সহ বের হয়ে যায়, যেমন নিউমোনিয়া, টিউবারকুলোসিস, তারপর হচ্ছে যদি প্যারানিউমোনিক ইফিউশন হয় এগুলোতে হচ্ছে এক্সুডেটিভ হবে। ওয়াইল ইন কেস অফ হাইপোপ্রোটিনেমিয়া অর ভাস্কুলার কজে যেসব হয়ে থাকবে এগুলো হচ্ছে যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়ার কারণে বা কলোয়েডাল অসমোটিক প্রেশার কমে যাওয়ার কারণে যে সবগুলো হবে সেগুলো হবে ট্রানজুডেটিভ, লাইক ইন কেস অফ হাইপোপ্রোটিনেমিয়া, পালমানারি ইনফাকশন, নেফ্রোটিক সিনড্রোম অ্যান্ড কানেকটিভ টিস্যু ডিজিজ, সেগুলোতেও কি হবে, কানেকটিভ টিস্যু ডিজিজও হচ্ছে আমাদের যেহেতু ইনফ্লামেশন এখানে এক্সিকিউটিভ ফর্ম অফ প্লিউরাল এফিউশন পাওয়া যেতে পারে। আর লিম্ফোসাইট রিচ পরীক্ষা কোশ্চেন আসছিল, লিম্ফোসাইট রিচ প্লিউরাল এফিউশন কোথায় পাওয়া যায়? লিম্ফোসাইট মনে রাখবেন টিউবারকুলোসিস, এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, কার্সিনোমা এগুলো পরীক্ষা স্টেম ছিল, এগুলোতে লিম্ফোসাইট রিচ প্লিউরাল এফিউশন পাওয়া যায়। ট্রানজুডেটিভ এক্সুডেটিভের মধ্যে পার্থক্য কি? আমরা যেটা বলেছি যে এক্সুডেটিভ যেহেতু ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যাওয়ার কারণে এক্সুডেশন অফ প্রোটিন হয়, এক্সুডেশন অফ প্রোটিন মনে রাখবেন, এক্সুডেশন অফ প্রোটিন হয়, সেজন্য প্রোটিন যাওয়ার একটা পথ ক্রিয়েট হয়ে যায়, ভেসেল পারমিয়াবিলিটি বেড়ে যায়, ভেসেলগুলো ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যাওয়ার কারণে হয়, এজন্য এখানে প্রোটিন কন্টেন্ট বেশি থাকবে এবং এখানে এলডিএইচ কনসেন্ট্রেশনটাও বেশি থাকবে। প্লুরাল ফ্লুইডের এলডিএইচ সেরাম এলডিএইচ এর মোর দেন 0.6 হবে, কম্পারেটিভলি কম্প্যারিজন টু ট্রানজুডেটিভ এখানে এলডিএইচও কম, প্রোটিনও কম থাকবে। তাহলে ট্রানজুডেটিভ দেখেন আমরা পেলাম কি, ট্রানজুডেটিভ বললাম কি, যেগুলোতে হচ্ছে ভাস্কুলার কজ বা হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়ার কারণে বা প্রোটিন কমে যাওয়ার কারণে হয়, হার্ট ফেলিয়ার, নেফ্রোটিক সিনড্রোম, পালমানারি ইনফাকশনের ক্ষেত্রে ট্রানজুডেটিভ ফর্ম অফ প্লিউরাল এফিউশন হয়। ইন সিওপিডি দ্যার ইজ ডিক্রিজ ইন সিওপিডি, আমরা দেখেন এই কোশ্চেনটা হচ্ছে ফিজিওলজিতে আমরা এই টপিকগুলো ডিসকাস করেছি, রেস্ট্রিকটিভ অ্যান্ড অবস্ট্রাকটিভ লাং ডিজিজ থেকে আসছে। তাহলে আমরা জানি সিওপিডি ইজ অ্যান অবস্ট্রাকটিভ লাং ডিজিজ এবং অবস্ট্রাকটিভ লাং ডিজিজে আমরা জানি যে মূল সমস্যাটা হচ্ছে এক্সপিরেশনে মূল সমস্যা, সেজন্য এক্সপিরেশনটা কম হবে, দ্যাট ইজ ফোর্স এক্সপিরেটরি ভলিউম আফটার 1 সেকেন্ড কম হবে, আর ফোর্স ভাইটাল ক্যাপাসিটি দ্যাট ইজ দ্য টোটাল যেটা আসবে সেটাও কম হবে। তবে এখানে এক্সপিরেশন ইন 1 সেকেন্ড সবচেয়ে বেশি কমে দেখে এখানে রেশিওটা কম থাকে, ওয়াইল ইন রেস্ট্রিকটিভ লাং ডিজিজ টোটাল যে এক্সপিরেশন সেটা কমে যায় দেখে রেস্ট্রিকটিভ লাং ডিজিজের রেশিও বাড়ে। আমরা বলছিলাম রেস্ট্রিকটিভ লাং ডিজিজের রেশিও বাড়ে। সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে টাইডাল ভলিউম কমবে, টাইডাল ভলিউম কমে যাবে, এফেক্টিভ যে ব্রিদিং সেটা কমে যাবে, তাহলে সেজন্য ভাইটাল ক্যাপাসিটি কমবে স্বাভাবিকভাবে। তবে সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে আমরা জানি লাংগুলা ব্যারাল শেপ হয়ে যায়, ইনক্রিজড ভার্টিক্যাল ডায়ামিটার অফ দ্য লাং হয়, সেজন্য টোটাল লাং ক্যাপাসিটি বাড়ে। আর টোটাল লাং ক্যাপাসিটি যেটা বাড়তেছে সেটা কি আসলে, সেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম, যে এক্সট্রা এয়ার ভিতরে ট্র্যাপ হয়ে থাকে যার ফলে ভাইটাল ক্যাপাসিটি বেশি দেখায়। তাহলে রেসিডুয়াল ভলিউম বেশি থাকে, টোটাল লাং ক্যাপাসিটি বেশি থাকে, কিন্তু ভাইটাল ক্যাপাসিটি কম, ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি কম, দেন ফোর্স এক্সপিরেটরি ভলিউমটাও কম। So in COPD there is a decrease in the vital capacity, there is decrease in the ratio of FEV1 FVC, and obviously there is আমরা বলছি obstructive lung disease expiration এর সমস্যা হয়, that is peak expiratory flow rate ও কম হবে। Type 2 respiratory failure and type 1 respiratory failure, this is an 5-star topic, আপনারা পৃথিবীর যে কোনো পরীক্ষায় প্রশ্ন দেন এই ফিচারগুলো আপনাকে জানতে হবে। দেখেন টাইপ 1 respiratory failure একটা সমস্যা, that is hypoxia।
টাইপ 1 এ একটা সমস্যা, দ্যাট ইজ হাইপোক্সিয়া। হোয়াট ইজ হাইপোক্সিয়া? হাইপোক্সিয়া ইজ ডিক্রিজ ইন দ্য পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বিলো 8 কিলোপাস্কাল অর 60 মিলিমিটার অফ মার্কারি। তাহলে 860 দিয়ে আমরা মনে রাখি, দ্যাট ইজ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন লেস দেন 8 অর লেস দেন 60 মিলিমিটার অফ মার্কারি, এটা হচ্ছে হাইপোক্সিয়া। আর টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ারে দুটো সমস্যা হবে, দ্যাট ইজ অ্যাপার্ট ফ্রম বিং হাইপোক্সিয়া, দ্যাট ইজ হাইপোক্সিয়া থাকার পরেও এখানে কি থাকে? হাইপারকেপনিয়া। এই হাইপারকেপনিয়া আমরা কিভাবে ডিফাইন করি? 645 দিয়ে, দ্যাট ইজ মোর দেন 6 কিলোপাস্কাল অর মোর দেন 45 মিলিমিটার অফ মার্কারি। তাহলে 645 এর বেশি হওয়া বা 860 এর নিচে অক্সিজেন হওয়া, সেটা হচ্ছে টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার। এবং টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার, দেখেন এই কোশ্চেনটা কত ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসছে, 19, 20, 21, 18, 17 প্রত্যেক বছরই এখান থেকে কোশ্চেন অবশ্যই আসবে। আপনাদের পরীক্ষাও একটা কোশ্চেন এই 4 থেকে থাকবেই। তাহলে কজগুলো, এখানে অ্যাকিউট কজ আছে, ক্রনিক কজ আছে। মনে রাখার কোনো নিমোনিং নাই, আপনি যদি বানিয়ে বা যেভাবে মনে রাখতে পারেন সেটা মনে রাখার চেষ্টা করবেন। ক্রনিক যেসব মাসকুলার ডিজিজ এবং সিওপিডি, মাসকুলোস্কেলেটাল ডিজিজ, এগুলো সবগুলোতে ক্রনিক টাইপ 2 ফর্ম অফ রেসপিরেটরি ফেলিয়ার হয়। এবং টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ারের পেশেন্টের ক্ষেত্রে আমরা যে কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের যেসব ফিচার আমরা ফিজিওলজিতে ডিসকাস করেছি, যে কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের যেসব ফিচার, সেগুলো হচ্ছে সবগুলো থাকবে। যেমন ওয়ার্ম পেরিফেরি থাকবে, বাউন্ডিং পালস থাকবে, তবে বিপিটা বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, ইউজুয়ালি হাইপোটেনশন থাকবে, এবং আলটিমেটলি কোল্যাপস পেশেন্টের হইতে পারে, এবং ফ্ল্যাপিং ট্রেমর থাকতে পারে, which are the features of carbon dioxide retention, or these are also the feature of type 2 respiratory failure. As we said that there is hypercapnia in type 2 respiratory failure. So this question was যে টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ারে কি থাকে? আমরা জানি হাইপোক্সিয়া থাকে, ট্রু। হাইপোকার্বিয়া থাকে না, ইট ইজ হাইপারকেপনিয়া থাকে। হাইপারকার্বিয়া হলে ট্রু হইতো, ফলস। মেটাবলিক অ্যাসিডোসিস, এখানে মেটাবলিক অ্যাসিডোসিস হবে না, যেহেতু পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়ায়। আমরা জানি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি থাকা মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাহলে এখানে রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়। ওয়ার্ম পেরিফেরি হবে, ফ্ল্যাপিং ট্রেমর হবে, অ্যাজ দিস আর দ্য ফিচার অফ কার্বন ডাইঅক্সাইড রিটেনশন। টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার অকার্স, আমরা দেখেছি দ্য কজেস আর লাং ফাইব্রোসিস অ্যান্ড লিম্ফ্যানজাইটিস, কার্সিনোমাটোসিস। আমি এখানে সবগুলোই আপনার মনে রাখতে হবে, দেখেন প্রত্যেকটাই পরীক্ষার স্ট্যাম্প হিসেবে আসছে। তাহলে অ্যাকিউট অ্যাজমা, লিম্ফ্যানজাইটিস, কার্সিনোমাটোসিস, দে আর অল কজ অফ টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার। কিন্তু অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, দে আর নট দ্য কজ অফ টাইপ 1 failure, they result in actually type 2 failure. See, this is the question now we came across, that is the feature of carbon dioxide retention. আমরা বলেছি ওয়ার্ম পেরিফেরি থাকে, ফ্ল্যাপিং ট্রেমর থাকে, নট ইন্টেনশন ট্রেমর। পেশেন্ট ওয়েল অ্যালার্ট থাকার কথা না, হাইপারকেপনিয়া হলে এটা কনফিউজড একটা স্টেটে চলে যায়, কনফিউশন থাকে। তবে পালসটা বাউন্ডিং পালস, ওয়ার্ম পেরিফেরি উইথ বাউন্ডিং পালস থাকে। এবং রেসপিরেটরি অ্যাসিডোসিসে পেশেন্ট থাকে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি, রেসপিরেটরি অ্যাসিডোসিসে থাকে। তার রেনাল সিস্টেম হচ্ছে এটাকে কম্পেনসেট করার চেষ্টা করে, পেশেন্টের অ্যাসিডুরিয়া হয়, এবং হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করে আস্তে আস্তে। ফিচার্স অফ প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস থেকে আপনাদের সবকিছু জানতে হবে। এখানে কয়েকটা চার্ট আমরা করেছি, আপনারা শীটে দেখবেন আরও কিছু চার্ট দেওয়া আছে। একটা পেজে টিউবারকুলোসিস সম্পর্কে যা যা লাগে, দুইটা পেজে আমরা সামারাইজ করেছি। তার মধ্যে কমপ্লিকেশনগুলো, ফিচার অফ প্রাইমারি টিউবারকুলোসিস, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি কি, ক্রিপ্টিক টিউবারকুলোসিসের কি কি ফিচার, এটা এমডি ফ্যাকাল্টিতে লাগবে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আপনারা পড়বেন। তার মধ্যে আমাদের আজকে কোশ্চেনটা ছিল কি? কোশ্চেন ছিল প্রাইমারি টিউবারকুলোসিসে কি কি থাকে। প্রাইমারি টিউবারকুলোসিস হচ্ছে ফ্লু লাইক সিমটম থেকে শুরু করে আমরা দেখা যাবে লিম্ফেডেনোপ্যাথি, লাং কোল্যাপস, কনসলিডেশন, ক্যাভিটেশন, প্লিউরাল এফিলিয়েশন পর্যন্ত ডেভেলপ করতে পারে। আর এক্সট্রা পালমোনারি অনেকগুলো ফিচার থাকতে পারে, যেমন এক্সট্রা পালমোনারি হচ্ছে এমফাইমা নেসেসিটেন্স ডেভেলপ করতে পারে, জিআইটিতে গিয়ে হচ্ছে ওখানে এন্টারাইটিস ডেভেলপ করতে পারে, আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, পার্টিকুলারলি ইন দ্য ভার্টিব্রাল কলাম, পনসেন্ট আর্থ্রাইটিস হতে পারে, অ্যানোরেক্টাল ডিজিজ হতে পারে। লাংসে কি কি কমপ্লিকেশন হতে পারে দেখেন, হেমোপটাইসিস, স্কর পালমোনারি, দ্যাট ইজ লাংসের কারণে যদি রাইট হার্ট ফেলিয়ার ডেভেলপ করে, তারপরে ফাইব্রোসিস হয়ে যেতে পারে, এটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ফাঙ্গাল ইনফেকশনের একটা প্ল্যাটফর্ম সেট হয়ে যেতে পারে, যেখান থেকে ফাঙ্গাল ইনফেকশনের চান্স বেড়ে যায়। ব্রঙ্কিকটেসিসের একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে টিউবারকুলোসিস। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হোয়াট আর দ্য হাইপার সেন্সিটিভ রিয়াকশন অফ দ্য টিউবারকুলোসিস, যেখানে এরাইথামা নোডুসাম পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট কজেস অফ এরাইথামা নোডুসাম। আজকের পরীক্ষায় কোশ্চেন ছিল এবং এটা বারবার আসবে।
এরাইথেমা নোডুসামের পরীক্ষার প্রশ্ন রিপিট হয়। সো টিউবারকুলোসিসের একটা হাইপারটেনসিভ ফিচার হচ্ছে এরাইথেমা নোডুসাম অ্যান্ড ড্যাকটাইলাইটিস, দ্যাট ইজ ফিঙ্গার ইনফেকশন, অ্যান্ড অলসো এমটি টেস্ট আমরা জানি টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। তাহলে এগুলো আসলে ট্রু দিবেন। তাহলে আমাদের এই সবগুলোই হচ্ছে আপনার আমাদের এই ফিচারের মধ্যে ছিল। পাইরেক্সিয়া বলেন, লিম্ফ্যাডেনোপ্যাথি বলেন, প্যাচি ওপাসিটি, দ্যাট ইজ কনসলিডেশন, দেন প্লুরাল এফিউশন, হিমোপটাইসিস, এগুলো সবগুলো টিউবারকুলোসিসে থাকতে পারে। কজেস অফ ব্রঙ্কিকটেসিস, তাহলে ব্রঙ্কিকটেসিসও হচ্ছে পরীক্ষার জন্য কিছুটা ইম্পর্টেন্ট। ব্রঙ্কিকটেসিসে আমরা সিমটমস গুলো জানতে হবে, কজ গুলো জানতে হবে, দুইটা জিনিস। তাহলে ব্রঙ্কিকটেসিসের কজে দেখেন টিবি, নিউমোনিয়া, যে কোনো ধরনের ইনফেকশন থেকে ব্রঙ্কিকটেসিস হতে পারে। সিলিয়াগুলো, যে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের সিলিয়াগুলো যদি কাজ না করে সেটাতে ব্রঙ্কিকটেসিস হতে পারে। সিস্টিক ফাইব্রোসিস, এটা একটা কনজেনিটাল ডিজিজ যেখানে হচ্ছে মিউকাস সিক্রেশনটা কম হয়, এগুলোতেও হচ্ছে ব্রঙ্কিকটেসিস হতে পারে। অ্যান্ড অলসো ফাঙ্গাল ইনফেকশন অর এনি bronchial tumor can convert into bronchiectasis. So causes are immotile. Cilia syndrome true. Pertussis infection, yes, we have pertussis infection here. Whooping cough, এখানে একটা option ছিল. Then cystic fibrosis obviously is a cause of bronchiectasis. Features suggestive of pure prognosis of pneumonia. So pneumonia is another important topic from pulmonology that you should know before your exam. এখানে what are the typical cause, atypical organism causing pneumonia, very important for exam. প্রত্যেকটা দেখেন অনেকগুলো স্ট্যাম্প আসছে 2021 সালে, 20 সালে এখান থেকে প্রশ্ন আসছে। হোয়াট আর দ্য ফ্যাক্টর predisposing টু নিউমোনিয়া, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ নিউমোনিয়া, আপনারা অবশ্য শিটে এই জিনিসগুলো দেখে নেবেন। অ্যান্ড বারবার যে কোশ্চেনটা বেশিরভাগ আসে সেটা হচ্ছে হোয়াট আর দ্য ডেঞ্জার সাইন অর হোয়াট আর দ্য পোর প্রগনোস্টিক ফ্যাক্টরস অর হাউ উই ক্যান অ্যাসেস এ পেশেন্ট অফ নিউমোনিয়া। তাহলে আমরা কার্ভ 65 দিয়ে দেখি। কার্ভ 65 যেটা আমরা জানি, সি দিয়ে কনফিউশন, ইউ দিয়ে ইউরিয়া, দ্যাট ইজ মোর দেন 7, তারপরে হচ্ছে রেসপিরেটরি রেট মোর দেন 30 অ্যান্ড বিপি which is less than 90/60, systolic less than 90 and diastolic less than 60 হয়ে গেলে কার্ভ 65টা পজিটিভ হয়। What are the indication for referral to intensive care unit? এটাও পরীক্ষায় আগে কোশ্চেন আসতো, রিসেন্টলি আসে নাই। তবে এটা কি হয়, পারসিস্টিং রিসেন্টলি যেহেতু রেড মার্ক আছে তাহলে 5 ইয়ার্স এর মধ্যে বসে আসছে। তাহলে যদি হাইপারকেপনিয়া, অ্যাসিডোসিস ডেভেলপ করে, দ্যাট ইজ দেখেন নিউমোনিয়া আমরা জানি টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার করে। নিউমোনিয়া ইউজুয়ালি কনসলিডেশন টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার করে, কিন্তু যখন এটা আলটিমেটলি টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ারগুলো সিভিয়ার হলে টাইপ 2 তে কনভার্ট হয়ে যায়, সিভিয়ার ফর্ম অফ টাইপ 1। এগুলো এত ডিটেলস লাগবে না, যেমন আমরা আইসিইউতে ইউজুয়ালি এই নিউমোনিয়ার পেশেন্টগুলো টাইপ 2 ফেলিয়ারও পেয়ে থাকি। তাহলে কখন টাইপ 2 হবে, যখন তার হাইপারকেপনিয়া ডেভেলপ করছে, তার মধ্যে অ্যাসিডোসিস ডেভেলপ করছে, এবং দেখেন কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের যেসব ফিচার সেগুলো ডেভেলপ করলো, সার্কুলেটরি শক ডেভেলপ হয়ে গেল, তখন এটাই আমাদের জন্য একটা খারাপ ফ্যাক্টর। তাহলে পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর কার্ভ 65 থেকে এখানে মিলে কি বিসিডি, এগুলো মিলে কনফিউশন, রেসপিরেটরি রেট মোর দেন 30, ইউরিয়া মোর দেন 7। বাকি দুইটা হচ্ছে পুয়ার প্রগনোসিস ফ্যাক্টরের মধ্যে পড়ে না। ডায়াস্টোলিক প্রেশার মোর দেন 90 ইজ নর্মাল। আর হোয়াইট সেল কাউন্টটা হচ্ছে poor prognostic factor less than 4,000 or more than 11,000, it is obviously a bad sign for pneumonia. তবে স্পেসিফিক্যালি poor prognostic factor বললে আমরা কার্ভ 65 এর গুলোকেই ট্রু দিব। যদি white blood cell count less than 4,000 or more than 11,000 also is a bad marker in case of pneumonia. হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন অফ টিউবারকুলোসিস, এটা আমরা ডিসকাস করে ফেলেছি। এখানে দুইটাই আনসার, মন্টু টেস্ট আর হচ্ছে ড্যাকটিলাইটিস। ক্লিনিক্যাল ফিচার অফ পালমানারি এম্বোলিজম। পালমানারি এম্বোলিজম ইজ ইম্পর্টেন্ট টপিক। দেখেন ক্লিনিক্যাল ফিচার বারবার পরীক্ষায় আসছে, 21, 20, 19 সালে পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসছে। তাহলে পালমানারি এম্বোলিজম, দ্যাট ইজ পালমানারি সার্কুলেশনে যে কোনো একটা ভেসেলে হচ্ছে থ্রম্বোএম্বোলিজমের কারণে সেখানে আর ব্লাড সাপ্লাই হচ্ছে না। তাহলে যে জায়গায় ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার হবে, যেই জায়গায় ব্লাড সাপ্লাই হ্যাম্পার হবে, দেখেন এখানে ভেজ টাইপ অফ অপিসিটি ডেভেলপ করবে, অপ্যাসিটি। এই যে এখানে ধরেন অক্লুশনটা হলো, তাহলে ওইখান থেকে ব্লাড ভেসেল গিয়ে যেই জায়গায় সাপ্লাই দিতে সেই জায়গাটাতে হচ্ছে অপ্যাসিটি ডেভেলপ করবে। তারপরে হচ্ছে এখানে আরও বিভিন্ন প্যাচি অপ্যাসিটি ডেভেলপ করতে পারে, আলটিমেটলি প্লুরাল এফিউশন হয়ে যেতে পারে। এবং যেহেতু ওখানে সার্কুলেশন যাচ্ছে না, যে জায়গায় অবস্ট্রাকশন সেটার পরে যেহেতু সার্কুলেশন যাচ্ছে না, সেখানে অলিগেমিক লাং ফিল্ড ডেভেলপ করতে পারে। সাইন সিমটমের মধ্যে দেখেন এখানেও কি হয়, যেহেতু পালমানারি হাইপারটেনশনের ফিচারগুলো আবার পাওয়া যাবে, এখানে দেখেন হাইপোটেনশন হয়ে যাবে, রেস ডিভিপি হবে, টেকিকার্ডিয়া, ওই যে আমরা কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস, পেরিকার্ডিয়াল এফিউশনে যে জিনিসগুলো পাইতাম, দেখেন হাইপোটেনশন হয়ে আলটিমেটলি কোল্যাপস হয়ে যেতে পারে, টেকিকার্ডিয়া ডেভেলপ করতে পারে, সিভিয়ার সাইনোসিস হতে পারে, গ্যালোপ্রিদম হতে পারে। ইসিজিতে আমরা কিছু ফিচার পাই, টি ওয়েভ ইনভার্সন হতে পারে, আপনারা দেখে রাখতে পারেন যেহেতু পরীক্ষায় ইসিজি চেঞ্জগুলো আসছে এখন।
হাইপোক্সিয়া হতে পারে, হাইপোকেপনিয়া হতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিস। বডিতে যেখানে যেখানে হাইপোক্সিয়া হয় সেখানে হাইপারকেপনিয়া হয়, সেখানে অ্যাসিডোসিস হয়। তবে এখানে একটা ভিন্ন জিনিস, এখানে হচ্ছে হাইপোক্সিয়া হয় তবে হাইপোকেপনিয়া হয়, হাইপোকেপনিয়া হয়, যার জন্য বডি আবার রিভার্স এটাকে হাইপোকেপনিয়ার জন্য আমরা জানি রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করে, যেহেতু এই পেশেন্ট হাইপার ভেন্টিলেট করে, ট্যাকিপনিয়া থাকে এদের, হাইপার ভেন্টিলেশনের কারণে তার হাইপোকেপনিয়া হয়ে যায়, হাইপোকেপনিয়ার কারণে তার আবার সে পেশেন্টটা হচ্ছে কি করে রেনাল কম্পেনসেশন শুরু হয়ে যায়, যার ফলে মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে। তাহলে এই একটা কন্ডিশন যেখানে হাইপোক্সিয়ার সাথে হাইপোকেপনিয়া থাকে এবং হাইপোক্সিয়া হাইপোকেপনিয়া অ্যাসিডোসিস হয়। এরকম আরেকটা ফিচার আমরা শুধু বলছি কি হাই অ্যালটিটিউডের ক্ষেত্রে হয়, সেখানে হাইপোক্সিয়া হাইপারকেপনিয়া কিন্তু ওখানে অ্যালকালোসিস ডেভেলপ করে। সো পালমোনারি এম্বোলিজমে আমরা এখানে কি কি পেলাম, হাইপোটেনশন হয়, সায়ানোসিস ডেভেলপ করে, ব্রেডিকার্ডিয়া হয় না, টেকিকার্ডিয়া হয়, রাইট ভেন্ট্রিকুলার গ্যালপ, সেটা হচ্ছে যেহেতু হার্ট ফেলিয়ারের সাইন হয় সেজন্য টেকিকার্ডিয়া হবে, যে রাইট ভেন্ট্রিকুলার গ্যালপ রিদম ডেভেলপ করবে, এবং লাউড P2 হবে, বিকজ দের ইজ আমরা বলেছি এখানে কি হয়, পালমোনারি হাইপারটেনশন হয়, পালমোনারি হাইপারটেনশনে হচ্ছে পালপেবল P2 পাওয়া যায়, লাউড P2 পাওয়া যাবে, রাইট প্যারাস্টার্নাল হিপটা পজিটিভ হবে। Causes of elevation of hemidiaphragm, this is also a repeating question, এটা একটা বক্স আছে যেটা ডেভিডসনের নিচের দিকে দেখেন, এখানে এই স্টেমগুলাই আসে। সাবফ্রেনিক অ্যাবসেস যদি হয়, ডায়াফ্রামে কোনো হার্নিয়া যদি ডেভেলপ করে, ফ্রেনিক নার্ভ পলসি যদি হয়, তাহলে আমরা জানি যে হেমিডায়াফ্রাম বা একটা ডায়াফ্রাম এলিভেট হয়ে যেতে পারে। সো এগুলাই আনসার, ডায়াফ্রামেটিক হার্নিয়া, সাবফ্রেনিক অ্যাবসেস, ফ্রেনিক নার্ভ পলসি। And এটা সবসময়ের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট আর দ্য নন মেটাস্টেটিক এক্সট্রা পালমোনারি ফিচার অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা অর হোয়াট আর দ্য প্যারানিপ্লাস্টিক সিনড্রোম উইচ আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য লাং ক্যান্সার। এগুলোর ক্ষেত্রে দেখেন সিয়াত হইতে পারে, পেশেন্টের ইম্পর্টেন্ট যেগুলো সিয়াত হইতে পারে, হাইপারক্যালসেমিয়া আমরা জানি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা লাংয়ে মেটাস্টেসিস করে, তাহলে হাইপারক্যালসেমিয়া হইতে পারে, কার্সিনোয়েড সিনড্রোম, গাইনেকোমেশিয়া, পলিনিউরোপ্যাথি, ল্যাম্বার্ট ইটন মাইস্থেনিয়া হইতে পারে, তাহলে ল্যাম্বার্ট ইটন সিনড্রোম ডেভেলপ করতে পারে। আলটিমেটলি ফিঙ্গার ক্লাবিং এর কজ হিসেবে আমরা এটাকে পড়ে আসছি। আর এখানে মনে রাখবেন নেফ্রোটিক সিনড্রোম, পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, ইসোনোফিলিয়া, এগুলো সবগুলো লাং ক্যান্সারের সাথে হতে পারে। তাহলে নেফ্রোটিক সিনড্রোম, গাইনোকোমেশিয়া, নেফ্রোটিক ও নেফ্রাইটিক সিনড্রোম ট্রু, হাইপোক্যালসেমিয়া এটা হচ্ছে ফলস, হাইপারক্যালসেমিয়া হবে, গাইনোকোমেশিয়া আর হচ্ছে ইসোনোফিলিয়া ট্রু ইন কেস অফ non-metastatic manifestation। আচ্ছা, এখানে cerebellar degeneration, this will also be true, তাহলে cerebellar degeneration, that is D option, it will be also true। 29 নম্বরের D যেটা সেটা true হবে। Next question from the gastroenterology, alarming feature of dyspepsia, this is an important box of Davidson। আমরা জানি আমরা অনেক ডিসপেপসিয়ার পেশেন্ট আমাদের ইউজুয়াল ক্লিনিক্যাল লাইফে পেয়ে থাকি, তবে ডিসপেপসিয়ার পেশেন্টে কি কি ফিচার থাকলে আপনাকে কনসার্ন দিবেন, দেখেন যদি ওয়েট লস থাকে, যদি এনিমিয়া থাকে, ওয়ামিটিং যদি হয়, তাহলে এটা হইতে পারে কোনো মেলিগনেন্সি বা অবস্ট্রাকশনের কারণে সেটা হচ্ছে, দেন হেমাটোমেসিস মেলে না, significant weight loss, then together with dysphagia or any abdominal mass, this is important in case of dyspepsia। So alarming feature দেখেন weight loss, anemia, vomiting, hematemesis are important alarming feature। Then causes of ascites আমরা পেরিকার্ডিয়াল ইফিউশন দেখে আসলাম, প্লুরাল ইফিউশন দেখে আসছি। আর যখন আমরা অ্যাসাইটিসের ক্ষেত্রে আসব তখন কজগুলো হচ্ছে এভাবে মনে রাখা দরকার, যেটা হচ্ছে সেরাম অ্যান্ড অ্যাসাইটিক ফ্লুইড অ্যালবুমিন গ্রেডিয়েন্ট। তাহলে সেরাম এবং অ্যাসাইটিক ফ্লুইডের মধ্যে অ্যালবুমিনের গ্রেডিয়েন্ট, যাদের হচ্ছে সেরাম অ্যালবুমিন অ্যাসাইটিক ফ্লুইড গ্রেডিয়েন্টটা যত বেশি হবে দ্যাট ইজ সেরাম অ্যালবুমিন বেশি এবং অ্যাসাইটিক ফ্লুইডে অ্যালবুমিন কম। তাহলে অ্যাসাইটিক ফ্লুইডে অ্যালবুমিন কম বলতে এটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাসাইটিক ফ্লুইডে অ্যালবুমিন কম বা প্রোটিন কম। তো এটা ইউজুয়ালি হচ্ছে যেসব ট্রানজুডেটিভ কজ সেগুলোতে হচ্ছে হাই স্যাগ থাকে, দ্যাট ইজ সেরাম অ্যান্ড অ্যাসাইটিক ফ্লুইড অ্যালবুমিন গ্রেডিয়েন্ট। তাহলে ট্রানজুডেটিভ গুলোতে হচ্ছে কি সেরাম অ্যালবুমিন বেশি, সেজন্য এই অ্যাসাইটিক ফ্লুইড গ্রেডিয়েন্টটা বেশি। তাহলে কার্ডিয়াক ফেলিয়ার, হেপাটিক সিরোসিস, হাইপোপ্রোটিনেমিয়ার যেসব কজগুলো আমরা পড়েছিলাম সেগুলোতে হচ্ছে হাই স্যাগ অ্যাসাইটিস হবে, আর লো স্যাগ অ্যাসাইটিস হবে ইনফ্লামেটরি অ্যান্ড ইনফেক্টিভ যেসব কজ, মেলিগনেন্ট কজ, সেগুলোতে হচ্ছে লো স্যাগ হবে। তাহলে এক্সুডেটিভের কজ প্লুরাল এফিউশনে যেভাবে পাইছিলাম, শুধু মনে রাখবেন নেফ্রোটিক সিনড্রোম কিন্তু হাইপোপ্রোটিনেমিয়া হলেও সেটা ইজ নট হাই স্যাগ রেশিওতে, কারণ নেফ্রোটিক সিনড্রোমে হচ্ছে
মানে সেরাম প্রোটিন লস হয় ইউরিন দিয়ে, সেজন্য এখানে সেরাম অ্যালবুমিন লেভেলও কম থাকে, সেরাম অ্যালবুমিন লেভেলও কম থাকবে, অ্যাসাইটিক ফ্লুইডও প্রোটিন কম থাকবে। তাহলে এখানে যদিও এটা একটা ট্রানজিউডেটিভ অ্যাসাইটিসের কজ বা ট্রানজিউডেটিভ প্লুরাল এফিউশনের কজ, কিন্তু এখানে লো স্যাক থাকে। বাকি যে কার্ডিয়াক ফেলিওর হয়, হেপাটিক সিরোসিস হয়, সেগুলোতে হচ্ছে প্রোটিন লুজিং হয় না, প্রোটিন প্রোডাকশনের সমস্যা হয় বা ভাস্কুলার কজ হয়, দ্যাট ইজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি হয়। কিন্তু এটার ক্ষেত্রে এখানে লো স্যাক পাওয়া যায়, নেফ্রোটিক সিনড্রোমটা মনে রাখবেন। আর দেখেন কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস আমরা কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসের ফিচারে আমরা অ্যাসাইটিস বলছিলাম, এটাতে যে অ্যাসাইটিসটা হয় সেটাও ট্রান্সডেটিভ হয়, দ্যাট ইজ হাই স্যাক হয়। তাহলে হাই স্যাকের কজ পরীক্ষায় আমাদের আজকের পরীক্ষায় ছিল সিরোসিস, কনস্ট্রিকটিভ ফেলিয়ার অ্যান্ড কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার আর দ্য কজ অফ হাই স্যাক অ্যাসাইটিস। Complication of gastroesophageal reflux disease, this is an important question. Gastroesophageal reflux disease থেকে এই কয়েকটা কথা আপনাদের জানতে হবে। আমরা জানি এখানে কি হয়, এখানে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা হচ্ছে কমপ্লিটলি অক্লুড হয় না বা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারের ইনসাফিসিয়েন্সি থাকে, যার জন্য গ্যাস্ট্রিক কন্টেন্টগুলো সবসময় ইসোফেগাসে আসতে থাকে এবং এই ক্রনিক একটা হার্টবার্ন ডেভেলপ করে, যেহেতু অ্যাসিডিক সাবস্টেন্সগুলো ইসোফেগাস আসতে থাকে, একটা চেস্ট পেন থাকতে পারে, ক্রনিক বার্নিং সেন্সেশন থাকতে পারে, রিগার্জিটেশন হইতে পারে এবং আলটিমেটলি বেশি বেশি হচ্ছে স্যালাইভেশন, ওয়াটার ব্রাশ হইতে পারে এবং এই যে রিগার্জিটেশন হয় সেটা রেসপিরেটরি ট্র্যাক্টও যেতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন ডেভেলপ করতে পারে, অ্যাসিড লেরিনজাইটিস হইতে পারে, ক্রনিক রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ডেভেলপ করতে পারে, কাপ ডেভেলপ করতে পারে। আর কমপ্লিকেশনগুলো ইম্পর্টেন্ট, কমপ্লিকেশন কি হইতে পারে, ইসোফেজাইটিস হইতে পারে, ব্যারেটস ইসোফেগাস ডেভেলপ করতে পারে, ব্যারেট ইসোফেগাল ডেভেলপ করতে পারে। তবে এখান থেকে হচ্ছে সরাসরি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ফ্যাক্টর ইজ নট এ রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপমেন্ট অফ কার্সিনোমা, সরাসরি এটা কার্সিনোমা করে না। হ্যাঁ, ব্যারেটস ইসোফেগাস থেকে ইসোফেজিয়াল ক্যান্সার ডেভেলপ করতে পারে। আর এটা মনে রাখবেন, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজে হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজে ইসোফেজাইটিস হইতে পারে এবং এই ইসোফেজাইটিস থেকে দেখেন সিভিয়ার ব্লিডিং, আলসারেশন বা স্ট্রিকচার ফরমেশন হয়ে যেতে পারে, সিভিয়ার ব্লিডিং হইতে পারে। তাহলে কমপ্লিকেশনের মধ্যে ব্যারেটস ইসোফেগাস, ইসোফেজাইটিস, ব্রঙ্কোস্পাজম যেটা ল্যারিনজাইটিস করছে, ব্রঙ্কাইটিস করছে, এটার জন্য হচ্ছে ব্রঙ্কোস্পাজম হইতে পারে এবং ব্লিডিং যেহেতু হচ্ছে এখানে এনিমিয়া হইতে পারে। আর কার্সিনোমাটা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ ইজ ইটসেলফ কোনো রিস্ক ফ্যাক্টর না। হ্যাঁ, ব্যারেটস ইসোফেগাস যদি হয় তাহলে ইট ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপমেন্ট অফ কার্সিনোমা। ইন কেস অফ আলসারেটিভ কোলাইটিস এন্ড ক্রনস ডিজিজ থেকে আমাদের কি কি জানতে হবে দেখেন। আলসারেটিভ কোলাইটিস অ্যান্ড ক্রনস ডিজিজ আমরা জানি, আলসারেটিভ কোলাইটিসটা ইউজুয়ালি কলনে হয় আর ক্রনস ডিজিজটা হচ্ছে থ্রু আউট দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক হয়, এনি পার্ট অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক হয়। কোলাইটিস শুধু কলনে হয় এবং এখানে কি হয়, এখানে বিগিনস এট দ্য অ্যানোরেক্টাল জাংশনে সবচেয়ে বেশি হয়। এখানে যেহেতু কলনের সমস্যা তাহলে ব্লাডি ডায়রিয়া পাওয়া যায় এবং ইনফেকশন ইজ লিমিটেড টু মিউকোজা, শুধু কলনে হয় এবং শুধু মিউকোজাতে হয়, এটা সব লেয়ারকে টাচ করে না। এবং এখানে মেইন ইম্পর্টেন্ট জিনিস যেটা হয় সেটা হচ্ছে কি, আমরা জানি লার্জ ইন্টেস্টাইনে কিছু যে সব মিউকোজাল ফোল্ড আছে সেটার মাঝখানে ক্রিপ্ট আছে এবং এই ক্রিপ্টের মধ্যে ক্রিপ্টাইটিস অ্যান্ড ক্রিপ্ট অ্যাবসেস ডেভেলপ করে ইন কেস অফ আলসারেটিভ কোলাইটিস। ওয়াইল ইন কেস অফ ক্রনস ডিজিজ এখানে কি হয়, হোল অফ দ্য জিআইটিস ইনভলভ, দেয়ার মে বি স্কিপ লিশন থাকতে পারে, কিছু এরিয়া ভালো কিছু এরিয়া ইনভলভ করে নাই। আর আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে যেখানে ইনফেকশন হবে সেখানে ইউজুয়ালি কন্টিনিউয়াস হবে। আর ক্রনস ডিজিজের ক্ষেত্রে কি হবে, এখানে ডায়রিয়া থাকবে, ওয়েট লস থাকতে পারে, পেন থাকতে পারে। এখানে হোল লেয়ার দ্যাট ইজ সাবমিউকোজা, মিউকোজা অ্যান্ড ইনভলভিং দ্য মিউরাল দ্যাট ইজ দ্য মাসল লেয়ারও ইনফ্লেমড হয়ে যেতে পারে, যার ফলে এখানে আলসারেশন, ফিস্টুলা এগুলা বেশি কমন অ্যান্ড গ্র্যানুলোমা ইজ অলসো কমন ইন ক্রনস ডিজিজ। তাহলে গ্র্যানুলোমা ডেভেলপ করতে পারে, আলসার ফিস্টুলা হইতে পারে। ওয়াইল ইন আলসারেটিভ কোলাইটিস ক্রিপ্টাইটিস ক্রিপ্ট অ্যাবসেস এগুলো বেশি ডেভেলপ করবে। এরপরও হচ্ছে এক্সট্রা আর্টিকুলার যেসব ফিচার, extra intestinal features of the ulcerative colitis Crohn's disease is important. It is conjunctivitis, scleritis, episcleritis. These are important eye sign. Then it may be associated with portal vein thrombosis, it may be associated with fatty liver, it may be associated with primary sclerosing cholangitis, autoimmune hepatitis, and finally it is important cause of enteropathic arthritis, that is ankylosing spondylitis or HLA-B27 positive যেসব স্পন্ডাইলার আর্থ্রোপ্যাথি হয়, it is related with
irritable bowel inflammatory bowel disease, and it is an important cause of erythema nodosum and an important cause of pyoderma gangrenosum. তাহলে আইবিডি সম্পর্কে এই কয়েকটা কথা মনে রাখবেন। তাহলে ulcerative colitis এক্সট্রা ইন্টেস্টিনাল ফিচার হিসাবে প্রাইমারি স্ক্লেরোজিং কোলনজাইটিসের সাথে রিলেটেড থাকবে, ক্রিপ্টাইটিস ক্রিপ্ট অ্যাবসেস ফর্ম হবে, গ্র্যানুলোমা, এখানে গ্র্যানুলোমাটা আমরা হচ্ছে ক্রনস ডিজিজের সাথে দেখছি, স্কিপ লিশনটাও আমরা বলছি ক্রনস ডিজিজের সাথে, ফিমেল প্রিপোর্টেন্সটাও হচ্ছে আমরা জানি এটা ক্রনস ডিজিজের ক্ষেত্রে হয়, ক্রনস ডিজিজের ক্ষেত্রে হয়। ইন কেস অফ আলসারেটিভ কোলাইটিস মেল ফিমেল অকারেন্স ইজ সেম। রিগার্ডিং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, সো প্যানক্রিয়াটাইটিস সম্পর্কে দুটো জিনিস আমাদের জানতে হবে, হোয়াট আর দ্য কজেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, হোয়াট আর দ্য কমপ্লিকেশন অ্যান্ড হোয়াট আর দ্য ফিচার্স অফ প্যানক্রিয়াটাইটিস। তো ফিচার ইজ কমন, অ্যাবডোমিনাল পেন থাকবে, নশিয়া, ভমিটিং, এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস থাকবে, এবং আলটিমেটলি হচ্ছে ইন মোহামেডান পজিশন এই পেনটা কমে যায়, এটা আমরা জানি। কিছু সাইন পাওয়া যায়, যেমন ফ্ল্যাঙ্কসের ডিসকালারেশন হয় লাইক গ্রে টার্নার সাইন, দেন দের উইল বি পেরিয়াম্বেলিক্যাল রিজিয়নে যদি চেঞ্জ হয়, দ্যাট ইজ অল্টারেশন অফ কালার হয়, এটা কুইরান সাইন হয়। এই প্রশ্নটা বেশিরভাগ এমএস ফ্যাকাল্টিতে আসে, এবং আলটিমেটলি হচ্ছে প্যানক্রিয়াসে কিছু কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, প্যানক্রিয়াটিক অ্যাবসেস ডেভেলপ করতে পারে, সিউডোসিস ডেভেলপ করতে পারে। আমরা জানি প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের কমপ্লিকেশন হিসেবে হাইপারগ্লাইসেমিয়া হয়, হাইপোক্যালসেমিয়া ডেভেলপ করতে পারে। আর কজেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের চারটা ইম্পর্টেন্ট কজ, গলস্টোন, অ্যালকোহল, ইডিওপ্যাথিক অ্যান্ড পোস্ট ইনস্ট্রুমেন্টেশন, দ্যাট ইজ ইন ইআরসিপি। এছাড়াও অনেকগুলো কজ আছে, তার মধ্যে মেটাবলিক কজগুলো আপনারা মনে রাখবেন, লাইক হাইপারক্যালসেমিয়া, হাইপারট্রাইগ্লিসিডেমিয়া, দে আর ইম্পর্টেন্ট কজেস অফ প্যানক্রিয়াটাইটিস। এর বাহিরে অবশ্যই কমপ্লিকেশন অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ইজ ইম্পর্টেন্ট, লাইক সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোম হতে পারে, হাইপোক্সিয়া, আমরা বলেছি হাইপারগ্লাইসেমিয়া, হাইপোক্যালসিমিয়া এগুলো ডেভেলপ করতে পারে, নেক্রোসিস, অ্যাবসেস, সিউডোসিস এগুলো ডেভেলপ করতে পারে। তাহলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অ্যালকোহল ইজ মোস্ট কমন কজ ইন বাংলাদেশ বললে ফলস হবে, যদিও অ্যালকোহল ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ, বাট ইট ইজ নট ভেরি কমন ইন বাংলাদেশ। থাইরয়েড ডায়াবেটিক্স may be a cause of this. থাইরয়েড ডায়াবেটিক্স আমরা দেখি ড্রাগ কজের মধ্যে, যারা ড্রাগ কজের মধ্যে অ্যাজাথায়োপ্রিন, থাইরয়েড ডায়াবেটিক্স, সোডিয়াম ভালপ্রয়েড, দে আর দ্য কজ অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। সো থাইরয়েড, azathioprine are causes of hyperuricemia, they are also cause of pancreatitis, and বাকি সব ফিচারগুলো ফলস। এখানে hypocalcemia is not a cause, hypercalcemia is a cause, whereas hypocalcemia is a complication, এখানে উল্টা দেওয়া হয়েছে, সেজন্য এগুলো ফলস। দেন বায়োকেমিক্যাল ফিচার্স অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, আমরা জানি যখন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন থাকে ফুড সামনের দিকে যেতে পারে না এবং এক্সেসিভ ভমিটিং হয়, তাহলে গ্যাস্ট্রিক কন্টেন্ট চলে যায়, তাহলে অ্যাসিড ভমিটিং হয়, সোডিয়াম চলে যায়, ক্লোরাইড চলে যায়, তাহলে হাইপোনেট্রেমিয়া হবে, হাইপোক্লোরেমিয়া হবে, অ্যাসিড যেহেতু ভমিট আপ হচ্ছে সেজন্য অ্যালকালোসিস ডেভেলপ করবে। অ্যালকালোসিসের কারণে আমরা জানি এখানে হাইপোক্যালেমিয়াও থাকে, হাইপোনেট্রেমিয়া, হাইপোক্লেমিয়া, হাইপোক্লোরেমিয়া হয়। তবে এই অ্যাসিডোসিস যেটা অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করবে, যেহেতু অ্যাসিড বেশি বেশি ভমিট আউট হয়ে যাচ্ছে, তাহলে মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করলে আমরা জানি যে রেনাল কম্পেনসেশনের মাধ্যমে বেশি বেশি অ্যাসিডকে কনজার্ভ করার কথা ছিল, কিন্তু যেহেতু এই পেশেন্টের হচ্ছে হাইপোক্যালেমিয়া সহ থাকে, তাহলে রেনাল টিউবিউলস হচ্ছে আগে পটাশিয়ামকে বাঁচানোর চেষ্টা করে, পটাশিয়ামকে বাঁচাতে গিয়ে সে হচ্ছে সোডিয়াম হাইড্রোজেনগুলো ছেড়ে দেয়। তাহলে এইসব পেশেন্টের যদিও বডিতে মেটাবলিক অ্যালকালোসিস হয়ে থাকে, কিন্তু দেখা যাচ্ছে প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া আমরা বলে থাকি যে তার আরও বেশি বেশি অ্যাসিড ইউরিন দিয়ে চলে যায়, তাহলে ডিহাইড্রেশন হবে, অ্যালকালোসিস ডেভেলপ করবে, লো সেরাম ক্লোরাইড পটাশিয়াম, রেস্ট বায়োকার্বনেট, বিকজ আমরা বলেছি অ্যালকালোসিস ডেভেলপ করে, ইউরিয়া কনসেন্ট্রেশন বেড়ে যাবে যেহেতু এদের ডিহাইড্রেশন হয়। আর মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করলেও এদের একটা কথা মনে রাখবেন যে প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া হয়, অ্যাসিড যাওয়ার কথা না যেহেতু অ্যালকালোসিস, কিন্তু অ্যাসিড চলে যায় টু সেভ পটাশিয়াম। সো হাইপোক্লোরেমিয়া আর হাইপোক্যালেমিয়া হচ্ছে এখানে মিলছে। বায়োকেমিক্যাল চেঞ্জেস ফাউন্ড ইন দ্য ফালমিনেন্ট হেপাটিক ফেলিয়ার অর অ্যাকিউট হেপাটিক ফেলিয়ার। তাহলে দেখেন ডেভিডসনের সরাসরি বক্স আছে, হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ অ্যাকিউট লিভার ফেলিয়ার অ্যান্ড হোয়াট আর দ্য অ্যাডভান্স প্রগনোস্টিক ক্রাইটেরিয়া অফ অ্যাকিউট লিভার ফেলিয়ার। এই দুটা মিলেই এই কোশ্চেনের আনসার আপনারা দিবেন। যখনই কোশ্চেন আসবে অন দ্য বেসিস অফ অ্যাকিউট লিভার ফেলিয়ার, তখন এই যে কমপ্লিকেশন যেমন মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপোগ্লাইসেমিয়া, তারপর হচ্ছে জন্ডিস, hyperbilirubinemia, increased prothrombin time, these all are the features of
what the feature of fulminant hepatic failure and complication ও এগুলাই যে কি হবে জন্ডিস হবে হাইপারবিলিরুবিনেমিয়া হবে ব্লিডিং টেন্ডেন্সি বাড়বে প্লেটলেটটা প্রোথ্রম্বিন টাইম বেড়ে যাবে তারপর এনসেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে এক পর্যায়ে এবং মাল্টি অর্গান ফেলিয়ার পর্যন্ত হইতে পারে রেনাল ফেলিয়ার হইতে পারে দ্যাট ইজ সেরাম ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে তাহলে এগুলো যখন দিবে তখন ট্রু দিবেন তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস প্রলং প্রোথ্রম্বিন টাইম hypoglycemia হয় not hyperglycemia and there is hyperbilirubinemia and there is increase in the prothrombin time. Precipitating factors of hepatic encephalopathy আমরা বলেছি সিএলডি থেকে আপনাদের সবকিছু লাগবে তার মধ্যে সিরোসিসের কজ আমরা জানি হেপাটাইটিস বি সি এন্ড নন অ্যালকোহলিক লিভার ডিজিজ নন অ্যালকোহলিক লিভার ডিজিজ হিমোক্রোমাটোসিস উইলসনস ডিজিজ অটোইমিউন হেপাটাইটিস primary sclerosing cholangitis primary biliary cirrhosis these all are the causes of liver cirrhosis. What are the features of liver cirrhosis? You should remember. What are the complications of liver cirrhosis or what are the features of decompensated liver cirrhosis? তাহলে একটা chronic liver failure এর কারণে কি কি হইতে পারে chronic liver failure এর ফিচারে দেখেন এখানেও prolongation of prothrombin time হবে jaundice হবে that is hyperbilirubinemia হবে low albumin পাওয়া যাবে দেখেন low albumin is not a feature of low albumin is but not a feature of acute liver failure এখানে অ্যালবুমিন নিয়ে কোনো কমেন্ট নাই তাহলে পরীক্ষায় যদি হাইপোঅ্যালবুমিনেমিয়া দেয় তাহলে এটা কিন্তু ফলস হবে আর যদি ক্রনিক দিয়ে দেয় ক্রনিকের ক্ষেত্রে অবশ্যই লো অ্যালবুমিন ইজ এ কজ দেন কিছু কমপ্লিকেশন হইতে পারে লাইক হেপাটিক এনসেফালোপ্যাথি ভেরিসিয়াল ব্লিডিং অ্যাসাইটিস তাহলে এই যে কমপ্লিকেশনগুলো বলছি সেগুলো আসলে কমপ্লিকেশন অফ পোর্টাল হাইপারটেনশন তাহলে একটা সিএলডির পেশেন্টের লং স্ট্যান্ডিং সিএলডি ডিকম্পেনসেটেড যখন হয়ে যায় তখন তাদের এই পোর্টাল হাইপারটেনশনের ফিচারগুলো পাওয়া যাবে পোর্টাল হাইপারটেনশনের ফলে যেখানে হচ্ছে পোর্টোসিস্টেমিক কানেকশন ছিল সেগুলো সবগুলোতে হচ্ছে ব্লিডিং হবে লাইক ইসোফেগাস গ্যাস্ট্রিক এন্ড আদার এরিয়া অফ ভেরিসিয়াল ব্লিডিং হবে কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি হবে পোর্টাল সার্কুলেশন বেশি গিয়ে হচ্ছে কি হবে হাইপারস্প্লিনিজম হবে যেহেতু স্প্লিনিক ভেনের রিটার্নটা কিন্তু পোর্টাল ভেনে আসার কথা ছিল সেটা আসবে না তাহলে স্প্লিনিক কনজেশন হয়ে হাইপারস্প্লিনিজম হবে অ্যাসাইটিস ডেভেলপ করবে রেনাল ফেলিয়ার এন্ড আলটিমেটলি হেপাটিক এনসেফালোপ্যাথি ডেভেলপ করবে তাহলে এগুলো ফিচার্স অফ পোর্টাল হাইপারটেনশন এবং এগুলো যদি ডিকম্পেনসেট লিভার সিরোসিসের ফিচার আসে তখন এগুলো ট্রু হবে তাহলে এই যে হেপাটিক এনসেফালোপ্যাথি এটা কখন অ্যাগ্রাভেট হতে পারে বা আমরা একটা হেপাটিক পেশেন্টের ক্ষেত্রে কি কি ফিচার নিয়ে কনসার্ন থাকবো তাহলে দেখেন এদেরকে কোনো সিডেটিভ দেওয়া যাবে না অ্যান্টিডিপ্রেসেন্ট দেওয়া যাবে না ডিহাইড্রেশন হতে দেওয়া যাবে না তাহলে ডিহাইড্রেশন হয় কেমন যদি ডায়োরেটিক্স দিই যদি আমি অ্যাসাইটিক ফ্লুইড ট্যাপ করে ফেলি এইসব ধরনের কন্ডিশনে ডিহাইড্রেশন হতে পারে সেটা অ্যালাউ করা যাবে না পোর্টোসিস্টেমিক শান্টিং অ্যালাউ করা যাবে না ইনফেকশনের ক্ষেত্রে হচ্ছে হেপাটিক এনসেফালোপ্যাথি অ্যাগ্রাভেট করতে পারে হাইপোক্যালেমিয়া যেমন ডায়োরেটিক্স দিলে দেখেন ডিহাইড্রেশনও হতে পারে হাইপোক্যালেমিয়া হতে পারে তাহলে দুই দিকেই ডায়োরেটিক্স হেপাটিক এনসেফালোপ্যাথিতে ইউজুয়ালি দেওয়া যায় না এবং কনস্টিপেশন আর ইনক্রিজ প্রোটিন লোডও অ্যালাউ করা যাবে না তাহলে এখানে হাইপোক্যালেমিয়া ছিল ট্রু ডায়োরেটিক্স ট্রু ছিল প্যারাসিন্থেসিস এন্ড ডায়োরেটিক দুইটাই ডিহাইড্রেশন করে দুইটাই হাইপোক্যালেমিয়া করে এজন্য এগুলাই ট্রু Following statements are true regarding hepatitis. Hepatitis-এর ফিচারের মধ্যে দেখেন আমরা হেপাটাইটিস বি সার্ফেস অ্যান্টিজেনটা ইউজুয়ালি আমরা দেখে থাকি এটা ইজ অ্যান ইন্ডিকেটর অফ অ্যাক্টিভ ইনফেকশন এবং এটা আমরা জানি যে কোনো অ্যাক্টিভ ইনফেকশনে থাকতে পারে এবং ক্রনিক ইনফেকশনও এটা থাকবে এটা ইউজুয়ালি হচ্ছে আমাদের একটা উইন্ডো পিরিয়ড থাকে যখন আমরা এইচবিএস এজিও পজিটিভ হয় না এবং অ্যান্টি এইচবিএস দ্যাট ইজ অ্যান্টিবডি টু এইচবিএস সার্কুলেশনে আসে না তখন আমরা দেখা যায় যে হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেনকে মেজার করি এইচবিসি অ্যান্টিজেন দেখে হচ্ছে আইজিজি বা আইজিএম দেখে আমরা ডিটেক্ট করি যে সেই ইনফেকশনে আছে কিনা যে এমন একটা টাইম যখন এইচবিএস অ্যান্টিজেনটাও পাওয়া যাচ্ছে না এবং যে অ্যাকিউট ইনফেকশনের ক্ষেত্রে দেখেন এমন একটা সময় আসে ডিসঅ্যাপিয়ারিং ইভেন বিফোর দ্য জন্ডিস হ্যাজ ডেভেলপ বাট ইউজুয়ালি লাস্ট ফর 3 to 4 weeks তাহলে যার ক্ষেত্রে চলে যাবে সেটা চলে গেল কিন্তু অ্যান্টিবডি টু দ্য এইচবিএস আসতে কিন্তু 5 থেকে 6 মাস সময় লেগে যায় তাহলে এই অ্যান্টিবডিও আসে নাই এবং এইচবিএস যখন ছিল না তখন আমরা ডিটেকশনটা করি থ্রু হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন এবং হেপাটাইটিস কোর অ্যান্টিজেনের আইজিজি এবং আইজিএম দিয়ে আমরা অ্যাকিউট ইনফেকশন নাকি ক্রনিক ইনফেকশন সেটা বুঝতে পারি এখন আপনাদের দুই একটা সিনারিও শুধু এখান থেকে মনে রাখলে হবে সেটা হচ্ছে যখনই অ্যাকিউট ইনফেকশন হবে সেখানে এইচবিএস এজি অবশ্যই পজিটিভ থাকবে এবং অ্যান্টি এইচবিসি ইমিউনোগ্লোবুলিন এম পজিটিভ হবে আর যখন ক্রনিক ইনফেকশন হবে বা পাস্ট ইনফেকশন হবে তখন আপনি পেতে পারেন কি
অ্যান্টি এইচবিসি ইমিউনোগ্লোবুলিন জি পেতে পারেন, তখন এইচবিএস এজিটা আবার নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটা যদি পোস্ট ইনফেকশন যদি হয়, এইচবিএস এজি নেগেটিভ হয়ে যাবে, অ্যান্টি এইচবিসি ইমিউনোগ্লোবুলিন জি অবশ্যই পজিটিভ থাকবে, যে এটা পাস্ট ইনফেকশন দেখাবে। আর শুধু যদি আপনি অ্যান্টি এইচবিএস পজিটিভ পান, দ্যাট ইজ এইচবিএস এজির এগেনস্টে শুধু অ্যান্টিবডি পাওয়া যাচ্ছে, এইচবিসি পাচ্ছেন না, অ্যান্টি এইচবিসি পাচ্ছেন না, শুধু অ্যান্টি এইচবিএস পাওয়া যাচ্ছে, তাহলে মনে রাখবেন যে এটা হয়তো ভ্যাকসিনেশনের কারণে হচ্ছে। ভ্যাকসিনেশনে আমরা এইচবিএস এজি অ্যান্টিজেনটাই দিই, সেজন্য এটার এগেনস্টে শুধু অ্যান্টিবডি প্রডিউস হয়। কিন্তু যখন একটা ডিজিজ হয় তখন এইচবিএস এইচবিসি সবগুলো মিলেই তো একটা ভাইরাস, সেটার এগেনস্টে সব ধরনের অ্যান্টিবডি প্রডিউস হয়, সেজন্য ইনফেকশনের পরে আপনি এইচবিসি ইমিউনোগ্লোবুলিনও পাবেন আর অ্যান্টি এইচবিএসও পেতে পারেন। আর ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে মনে রাখবেন, যে কোনো ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে মনে রাখবেন অবশ্যই এইচবিএস এজি পজিটিভ থাকবে। এইচবিএস এজি যদি 6 মাস পরেও পজিটিভ থেকে যায়, সেটাকেই আমরা ক্রনিক ইনফেকশন বলি। তাহলে যে কোনো ক্রনিক ইনফেকশনে যদি ফিচার দেওয়া হয় বা সিনারিও দেওয়া হয়, তখন অবশ্যই এইচবিএস এজিটা পজিটিভ থাকবে। সেটার সাথে ইনফেক্টিভিটিটা কেমন সেটা বোঝার জন্য আমরা অ্যান্টিজেনটা দেখি, যার অ্যান্টিজেনটা পজিটিভ থাকে তাহলে তার ইনফেক্টিভিটি বেশি বা ভাইরাল রেপ্লিকেশনটা বেশি হচ্ছে। বা আমরা ডিএনএটা দেখি, দ্যাট ইজ হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ পিসিআর করে দেখা হয় যে এটা কত বেশি রেপ্লিকেট করছে, তাহলে এটা দিয়ে ইনফেক্টিভিটি মেজার করি। তাহলে এখানে কোশ্চেন ছিল অ্যান্টিজেন ইন্ডিকেটস রেপ্লিকেশন লেভেল ইজ হাই, ট্রু। এইচবিএস এজি ক্যান বি ফাউন্ড ইন উইন্ডো পিরিয়ড, ফলস। উইন্ডো পিরিয়ডের সময় কিন্তু এইচবিসি আমরা দেখি, অ্যান্টি এইচবিসি, তাও এইচবিসি না, শুধু অ্যান্টি এইচবিসিটা দেখি। এইচবিসি অ্যান্টিবডি ডিফারেন্সিয়েট বিটুইন ন্যাচুরাল ইনফেকশন অ্যান্ড ভ্যাকসিনেশন। ইয়েস, এইচবিসি অ্যান্টিবডি যেটা হচ্ছে কি এইচবিসি অ্যান্টিবডি ইমিউনোগ্লোবুলিন জিটা ইনফেকশনের পরে হবে কিন্তু ভ্যাকসিনেশনের পরে হবে না, এটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। আর এইচসিভি ভাইরাস, যে হেপাটাইটিস সি ভাইরাস ইজ এ ডিএনএ ভাইরাস, দিস ইজ ফলস। শুধু হেপাটাইটিস বিটাই ডিএনএ ভাইরাস, বাকি সবগুলাই RNA virus. আর hepatitis E virus infection during pregnancy is not fatal. Hepatitis E virus infection is very much complicated but result in fulminant hepatic failure in case of pregnancy. এটা প্রেগন্যান্সিতেই খারাপ। ফিচার অফ ডিকম্পেনসেট লিভার সিরোসিস আমরা বলেছি, ওগুলোই যেগুলো হচ্ছে পোস্টপোর্টাল হাইপারটেনশনের সাথে ছিল, জন্ডিস, প্রলং পিটির কারণে কোয়াগুলোপ্যাথি, আর হচ্ছে অ্যাসাইটিস। Causes of conjugated hyperbilirubinemia, this is a straightforward question. দেখেন conjugated আমরা UGC-CDR দিয়ে মনে রাখি, তাহলে conjugated হবে in case of Dubin-Johnson syndrome, Rotor syndrome। আর যদি হেপাটিক কোনো কারণ হয়, দেখেন হেপাটোসেলুলার জন্ডিসে conjugated unconjugated দুইটাই হতে পারে, আর এই দুইটা ফিচারে আমরা conjugated hyperbilirubinemia পাই। রিগার্ডিং শক এই জিনিসটা আসলে আমাদের প্যাথোলজিতে হেমোডাইনামিক ডিসঅর্ডার ওইখান থেকেও আসে, আবার আমাদের সার্জারি থেকেও, সার্জারি ফ্যাকাল্টির কোশ্চেন হিসেবে আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। শকের ডিটেলস জানতে হবে। শকের ডিটেলস জানতে হবে বলতে আমরা শকের স্টেজ, শকের ক্লাসিফিকেশন, শকের মেকানিজম, সব কিছু শক থেকে খুবই ইনভেরিয়েবলি কোশ্চেন আসে এবং শক থেকে কোনো কোশ্চেনই মিস দেওয়া যায় না। কজেস অফ অবস্ট্রাকটিভ শক ইনক্লুডস, এখানে দুটা কোশ্চেন আপনারা দেখছেন শক থেকে, রিগার্ডিং শক মানে শকের একটা ওভারঅল কোশ্চেন, সাথে একটা আছে কজেস অফ অবস্ট্রাকটিভ শক। আচ্ছা, তাহলে আমরা একটু ক্লাসিফিকেশনটা দেখি। ক্লাসিফিকেশন অফ শক, এটা হচ্ছে আপনাদের হ্যামিল্টন বেলি অ্যান্ড লাভের একটা বক্স। শকের ক্লাসিফিকেশন কি? হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, অবস্ট্রাকটিভ শক, ডিস্ট্রিবিউটিভ শক এবং এন্ডোক্রাইন শক। এই শকের ক্লাসিফিকেশনটা কিন্তু দুই বইয়ে দুইভাবে দেওয়া আছে। একটা আমাদের সার্জারি ফ্যাকাল্টির জন্য আমাদের বেলি অ্যান্ড লাভে একরকম ক্লাসিফিকেশন দেওয়া আছে, আবার কার্ডিওজেনিক শক মানে মেডিসিন ফ্যাকাল্টির জন্য আরেকটা ক্লাসিফিকেশন। দুইটা ক্লাসিফিকেশনই পড়তে হবে এবং দুইটা ক্লাসিফিকেশন ইম্পর্টেন্ট। এখানে আমি যেহেতু সার্জারি ফ্যাকাল্টির ক্লাস নিচ্ছি, এই জন্য সার্জারি ফ্যাকাল্টির মানে বেলি ল্যাব থেকেই বলতেছি। ক্লাসিফিকেশন অফ শক হচ্ছে হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, অবস্ট্রাকটিভ শক। অবস্ট্রাকটিভ শকের মধ্যে আবার কয়েক রকমের শক আছে, যেমন অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম, কার্ডিয়াক ট্যাম্পোনেট এন্ড টেনশন নিউমোথোরাক্স, এগুলো হচ্ছে অবস্ট্রাকটিভ শকের এক্সাম্পল। ডিস্ট্রিবিউটিভ শক কি আছে? যেমন সেপটিক শক, অ্যানাফাইলেকটিক শক এন্ড স্পাইনাল কর্ড ইনজুরি, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ শক। নেট ইফেক্ট অফ নন প্রোগ্রেসিভ অর কম্পেনসেটেড স্টেজ। আচ্ছা, এখানে আমাদের নন প্রোগ্রেসিভ, কম্পেনসেটেড স্টেজ আর প্রোগ্রেসিভ আনকম্পেনসেটেড স্টেজ এবং প্রাইমারি স্টেজ, সবগুলো স্টেজ সম্পর্কে, শকের তিনটা স্টেজ সম্পর্কে ডিটেলস জানতে হবে এবং কোনটাতে কি হয়, কোনটাতে ট্যাকিকার্ডিয়া হয়, কোনটাতে ব্র্যাডিকার্ডিয়া হয়, কোনটাতে ইউরিন আউটপুট কেমন হয়, সব কিছুই ডিটেলস জানতে হবে। যেমন নন প্রোগ্রেসিভ আর কম্পেনসেটেড স্টেজে আমাদের কি হবে? ট্যাকিকার্ডিয়া হবে।
ট্যাকিকার্ডিয়া হবে মানে হার্ট রেট বাড়বে, এবং রেনাল কনজারভেশন অফ ফ্লুইড, আমাদের কিডনি বেশি বেশি ফ্লুইড কনজার্ভ করবে, ফলে আমাদের কি হবে, কিডনি চাবে কি বেশি বেশি ফ্লুইড কনজার্ভ করে সে ভলিউমকে ফিক্সড রাখার জন্য, ফলে আমাদের কিন্তু ইউরিন আউটপুট কিছুটা কমবে। করোনারি অ্যান্ড সেরিব্রাল ভেসেলস আর লেস সেন্সিটিভ টু সিম্প্যাথেটিক রেসপন্স, কারণ এটা আমাদের মেজর অর্গান, ভাইটাল অর্গান আর সিম্প্যাথেটিক রেসপন্স একটু কম সেন্সিটিভ হয়, আর পেরিফেরাল ভেসেলগুলো আসলে বেশি ইফেক্টেড হবে। এবং রেনাল কনজারভেশন অফ ফ্লুইড বললামই, অ্যান্ড পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন হবে এখানে। কাজে মনে রাখবেন পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন, সিম্প্যাথেটিক স্টিমুলেশনের জন্য পেরিফেরাল ভেসেলগুলো কিন্তু বেশি ইফেক্টেড হবে, এবং কার্ডিয়াক মানে সেরিব্রাল এবং করোনারি ভেসেলগুলো কিন্তু কম ইনফেক্টেড হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কোশ্চেনটা কি ছিল, কজেস অফ, প্রথম কোশ্চেনটা হচ্ছে রিগার্ডিং শক। অ্যানাফাইলেকটিক শক ইজ অ্যান এক্সাম্পল অফ এন্ডোক্রাইন শক। আমরা জানি অ্যানাফাইলেকটিক শক কোনো এন্ডোক্রাইন শক না, অ্যানাফাইলেকটিক শক হচ্ছে একটা ডিস্ট্রিবিউটিভ শক। এখানে দেখা যাচ্ছে সেপটিক শক, অ্যানাফাইলেকটিক শক একটা ডিস্ট্রিবিউটিভ শক, কাজে এটা ফলস হবে। ইন পয়েন্ট অফ রিসাসিটেশন ইজ আপ টু কারেকশন অফ ল্যাকটিক অ্যাসিডোসিস। আমরা জানি শকে ল্যাকটিক অ্যাসিডোসিস ডেভেলপ করে, এবং আমাদেরকে আলটিমেটলি ল্যাকটিক অ্যাসিডোসিস কারেকশন করতে হবে যদি আমরা শকের ফুল ট্রিটমেন্ট দিতে চাই। ইউরিন আউটপুট ইজ নর্মাল ইন কম্পেনসেটেড স্টেজ। কম্পেনসেটেড স্টেজ এটা একটু ভুল আছে, যদি এখানে কম্পেনসেটেড স্টেজে আমরা দেখি যে রেনাল কনজারভেশন অফ ফ্লুইড হয়, এখানে অ্যান্সারটা একটু ভুল আছে, এটা একটু কমবে ইউরিন আউটপুট, সরি এখানে একটু ভুল হয়েছে। আর পেরিফেরাল সার্কুলেশন ইজ ওয়েল মেনটেন্ড ইন হাইপোভলিমিক শক। আমরা দেখলাম যে হাইপোক্যালেমিক শক মানে যে কোনো শকেই পেরিফেরাল সার্কুলেশন কিন্তু ওয়েল মেনটেন্ড হয় না। ঠিক আছে, আমাদের সেন্ট্রাল সার্কুলেশন যেগুলোতে আমরা বললাম যে ভাইটাল অর্গানগুলো, ওইখানে সার্কুলেশন মেনটেন হয়, কিন্তু পেরিফেরালি ভ্যাসোকনস্ট্রিকশন হয় এবং সার্কুলেশন ওয়েল মেনটেন হয় না। অ্যাড্রেনালিন ইজ স্পেসিফিক ট্রিটমেন্ট অফ অ্যানাফাইলেকটিক শক। আমরা জানি অ্যানাফাইলেকটিক শকের স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে অ্যাড্রেনালিন, কাজে এটা ট্রু হবে। কজেস অফ অবস্ট্রাকটিভ শক আমরা বললাম এখানে একদম এভাবে দেওয়া আছে, অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এমবোলিজম, কার্ডিয়াক ট্যাম্পোনার, টেনশন, নিউমোথোরাক্স, তিনটাই এখানে আছে। এ নাম্বার ট্রু হবে, ম্যাসিভ ব্লাড লস তো হাইপোভলিমিক শকের কজ, ম্যাসিভ পালমোনারি এমবোলিজম, এবং ই হচ্ছে টেনশন, নিউমোথোরাক্স, এই তিনটা ট্রু, বাকিগুলো ফলস হবে। তারপরের কোশ্চেন 8 নাম্বার কোশ্চেন, কজেস অফ সেকেন্ডারি হ্যামোরেজ। সেকেন্ডারি হ্যামোরেজ, এখানে আপনাদের এসআরবি হ্যামোরেজ দুই রকম আমরা জানি, প্রাইমারি হ্যামোরেজ, সেকেন্ডারি হ্যামোরেজ এন্ড রিঅ্যাকশনারি হ্যামোরেজ। এই চারটা এসআরবি সার্জারি থেকে নেওয়া হয়েছে, এই চারটা একটু দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। প্রাইমারি হ্যামোরেজ মানে কি? প্রাইমারি হ্যামোরেজ মানে হচ্ছে অকার্স, হ্যামোরেজ দ্যাট অকার্স অ্যাট দ্য টাইম অফ ইনজুরি অর অপারেশন, মানে ডিউরিং অপারেশন আর ডিউরিং ইনজুরি যেই হ্যামোরেজটা হয় এটা হচ্ছে আমাদের প্রাইমারি হ্যামোরেজ। রিঅ্যাকশনারি হ্যামোরেজ মানে কি? ইট অকার্স উইদিন 24 আওয়ার্স। যেই দিন অপারেশন হলো, পেশেন্ট পোস্ট অপারেটিভ রুমে আসলো, আসার পরে 24 ঘন্টা, আগামীকাল আজকে 2টা পর্যন্ত ওটি হলো, ওটি হওয়ার পরে 2টার সময় পোস্ট অপারেটিভে আসলো, আজকে 2টা থেকে কালকে 2টা পর্যন্ত যদি ব্লিডিং হয় তাহলে সেটা হবে রিঅ্যাকশনারি হ্যামোরেজ। অকার্স 24 আওয়ার্স আফটার সার্জারি অর আফটার ইনজুরি, কমনলি 4 to 6 আওয়ার্সের মধ্যে এই রিঅ্যাকশনারি হ্যামোরেজগুলো ইউজুয়ালি হয়। আর সেকেন্ডারি হ্যামোরেজ দেখতে পাচ্ছেন ইউজুয়ালি অকার্স ইন 14 ডেজ আফটার সার্জারি। সার্জারির 14 দিন পরে যদি ব্লিডিং হয়, হ্যামোরেজ হয়, এটাকে বলে আমরা সেকেন্ডারি হ্যামোরেজ। তাহলে হ্যামোরেজ কয় রকমের আছে? প্রাইমারি, রিঅ্যাকশনারি অ্যান্ড সেকেন্ডারি। প্রাইমারি হ্যামোরেজ হয় ডিউরিং সার্জারি অর অপারেশন, সেকেন্ডারি হ্যামোরেজ হয় 24 আওয়ার্স, উইদিন 24 আফটার সার্জারি টু 24 আওয়ার্স, এবং সেকেন্ডারি হ্যামোরেজ হবে, সরি রিঅ্যাকশনারি হ্যামোরেজ হবে আফটার সার্জারি টু 24 আওয়ার্স, অ্যান্ড সেকেন্ডারি হ্যামোরেজ হবে উইদিন 14 ডেজ, মানে 24 ঘন্টা থেকে 14 দিন পর্যন্ত যে হ্যামোরেজটা হয় এটা হচ্ছে সেকেন্ডারি হ্যামোরেজ। আচ্ছা, এবার হচ্ছে রিঅ্যাকশনারি হ্যামোরেজ। এখানে দেখতে পাচ্ছেন রিঅ্যাকশনারি হ্যামোরেজের কি কি প্রিসিপিটেটিং ফ্যাক্টর আছে এবং কমন কজ কি কি আছে। রিঅ্যাকশনারি হ্যামোরেজের প্রিসিপিটেটিং ফ্যাক্টরগুলো হচ্ছে কাফিং, ভমিটিং, স্ট্রেইনিং, রাইজ অফ ব্লাড প্রেশার, রেস্টলেসনেস, ভেনাস রিফিলিং ডিউরিং রিকভারি ফ্রম অ্যানেস্থেসিয়া, স্লিপেজ অফ দ্য লাইগেচার এবং ক্লট ডিসলজমেন্ট। এগুলো হচ্ছে আমাদের রিঅ্যাকশনারি হ্যামোরেজের প্রিসিপিটেটিং ফ্যাক্টর। কমন কজ কোন কোন অপারেশন ইউজুয়ালি রিঅ্যাকশনারি হ্যামোরেজ হয়? যেমন থাইরয়েড সার্জারি, কোলিসিস্টেক্টমি, মেজর অ্যাবডোমিনাল সার্জারি, সার্কামসেশন, হাইড্রোসিল সার্জারি, টনসিলেক্টমি। এই জিনিসগুলোতে আমাদের রিঅ্যাকশনারি, এইসব অপারেশনগুলোতে রিঅ্যাকশনারি হ্যামোরেজ খুব কমনলি হয়। সেকেন্ডারি হ্যামোরেজ কোথায় কোথায় হয়?
ফ্যাক্টর হচ্ছে ইনফেকশনের কারণে আমাদের সেকেন্ডারি হ্যামোরেজ হবে, মানে 14 দিনের মধ্যে হ্যামোরেজ যেটা। প্রেশার বাই ড্রেন অর বোন, এটা একটা কজ। এবং হচ্ছে ম্যালিগনেন্সি থাকলে অনেক সময় দেখা যায় 14 দিন পরে এরকম ব্লিডিং হতে থাকে। কমন কজ অপারেশন ইরেশন অফ ক্যারোটিড আর্টারি বাই ক্যান্সার, হেমোরয়েডেক্টমি অ্যান্ড ইঙ্গুইনাল ব্লক ডিসেকশন, এই জিনিসগুলোতে আমাদের সেকেন্ডারি হ্যামোরেজ হয়। কাজে আমাদের কোশ্চেন কি ছিল? প্রথম কোশ্চেনটা ছিল যে কজেস অফ সেকেন্ডারি হ্যামোরেজ। আমরা দেখলাম এখানে ওন্ড ইনফেকশন, ট্রু। প্রেশার নেক্রোসিস, ট্রু। আর নর্মালাইজেশন অফ বিপি নর্মাল হলে কোনো হ্যামোরেজ হওয়ার কোনো কারণ নাই, কাজে এটা ফলস হবে। সিজেশন অফ ভ্যাজোস্পাজম, এটা আমরা দেখলাম সিজেশন অফ ভ্যাজোস্পাজমটা কিন্তু রিঅ্যাকশনারি হ্যামোরেজের কজ, নট সেকেন্ডারি হ্যামোরেজ। অ্যান্ড হচ্ছে মাইনর ক্যাপসুলার লেসারেশন, এটাও ফলস। 15 নম্বর কোশ্চেন, রিঅ্যাকশনারি হ্যামোরেজ অকার্স ডিউ টু, রিঅ্যাকশনারি হ্যামোরেজ কেন হয়? সিজেশন অফ রিফ্লেক্স ভ্যাজোস্পাজম, এটা আমরা দেখলাম রিঅ্যাকশনারি হ্যামোরেজ সিজেশন অফ রিফ্লেক্স ভ্যাজোস্পাজম, এটা ট্রু হবে। তারপর হচ্ছে ডিসলজমেন্ট অফ দ্য ক্লট, এখানে এটা আছে ট্রু। তারপরে দেখতে পাচ্ছেন যে স্লিপেজ অফ দ্য লাইগেচার, এটাও ট্রু। সার্জিক্যাল ড্রেনটা সেকেন্ডারি হ্যামোরেজের কজ এবং ইনফেকশনও সেকেন্ডারি হ্যামোরেজের কজ, কাজে এই দুটো ফলস হবে। পরবর্তী কোশ্চেন 9 নাম্বার, রিগার্ডিং প্লেটলেট কনসেন্ট্রেট। প্লেটলেট কনসেন্ট্রেট হচ্ছে আমরা যে ট্রান্সফিউশন করি, ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে আমরা অনেক সময় কিছু ব্লাড কম্পোনেন্টগুলো ট্রান্সফিউজ করি, যেমন শুধু আরবিসি মানে প্যাকড সেল, আমরা তো হোল ব্লাড ট্রান্সফিউজ করি, সাথে সাথে অনেক সময় প্যাকড সেল, প্লেটলেট কনসেন্ট্রেট, প্লাজমা, এগুলো আমরা ট্রান্সফিউজ করি। এখানে প্লেটলেট কনসেন্ট্রেট সম্পর্কে একটু জানতে হবে। প্লেটলেট কনসেন্ট্রেট produced by pooling of platelet from 4 standard whole blood donation or maybe from a single donor who give platelet alone via an apheresis machine. কাজে আমরা দেখতে পাচ্ছি দুইভাবে প্লেটলেট কনসেন্ট্রেট এখানে আমরা ড্র করতে পারি। এক নাম্বার হচ্ছে প্লেটলেট ফ্রম 4 স্ট্যান্ডার্ড হোল ব্লাড ডোনেশন, 4 জন ডোনার থেকে, যেটা আমরা ইউজুয়ালি করি, 4 জন ডোনার থেকে এক ব্যাগ প্লেটলেট পাওয়া যায়, হোল ব্লাড এক ইউনিট প্লেটলেট পাওয়া যায়, এটা একটা। অথবা সিঙ্গেল ডোনার থেকেও অ্যাফেরেসিস মেশিন দিয়ে আমরা 1 ইউনিট প্লেটলেট পেতে পারি। অ্যাডাল্ট ডোজ হচ্ছে 2.5 × 10 পার লিটার প্লেটলেট, এবং সাসপেন্ডেড ইন 150 to 250 ml প্লাজমা। আচ্ছা, শেলফ লাইফ হচ্ছে অনলি 5 days। প্লেটলেট আমাদের 5 দিন পর্যন্ত থাকতে পারে, তারপর প্লেটলেট ইউজুয়ালি ডিক্রিজ করা শুরু করে। হাউ আর প্লেটলেট স্টোরড ওয়ান্স কালেক্টেড, কীভাবে আমরা প্লেটলেটটাকে স্টোর করে রাখি? স্টোরেজ এট 20 to 24 ডিগ্রি সেলসিয়াস, এখানে খুবই ইম্পর্টেন্ট। এই টেম্পারেচারগুলো আপনাদের নোটসে আছে, দেখবেন কোন ব্লাড কম্পোনেন্টটা কত ডিগ্রি সেলসিয়াসে আমাদের স্টোর করতে হয়। যেমন প্লেটলেটটা করতে হয় 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। অন এ প্লেটলেট এজিটেটর, প্লেটলেটস ডো নট ফাংশন এট লো টেম্পারেচার। ইচ প্লেটলেট donation contain 55 platelet into 10 power 9 platelets. When pulled together to form an adult dose, about 240 into 10 power 9 platelets can be obtained. Platelet expresses only ABU antigen but not RH antigen. So ABU grouping is essential, not RH antigen grouping. আমরা জানি 2 রকমের ব্লাড গ্রুপিং আছে, একটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপিং এবং আরএইচ ব্লাড গ্রুপিং। এখানে এবিওটা ইম্পর্টেন্ট, আরএইচটা খুব একটা ইম্পর্টেন্ট না প্লেটলেটের জন্য। প্লেটলেটের ইন্ডিকেশন কি? কখন আমরা প্লেটলেট দিই? যদি অ্যাকিউট বোন ম্যারো ফেলিউর হয়, প্লেটলেট ফাংশন ডিসঅর্ডার যদি থাকে, ডিআইসি থাকলে, ম্যাসিভ আরবিসি ট্রান্সফিউশন যখন করি, বিকজ ডাইলুশনাল থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে। যদি অনেক পরিমাণ আরবিসি আমরা দিই, অ্যানিমিক পেশেন্টের প্রচুর পরিমাণ আরবিসি দিচ্ছি, সেই ক্ষেত্রে দেখা যায় যে আরবিসির তুলনামূলক প্লেটলেট কমে যায়, সেক্ষেত্রে আমরা আরবিসির সাথে প্লেটলেট কিছু দিতে হয়। এক্সট্রা কর্পোরিয়াল বাইপাস, পোস্ট কার্ডিও পালমোনারি বাইপাস ডিউ টু হাইপোথার্মিয়া অ্যান্ড ইউজ অফ হেপারিন, এই ক্ষেত্রে আমরা প্লেটলেট দিতে পারি। কন্ট্রাইন্ডিকেশন কি? প্লেটলেটের অ্যাবসোলুট কন্ট্রাইন্ডিকেশন আছে কিছু, এবং রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন আছে। হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া এবং থ্রম্বোটিক
থ্রম্বোসাইটোপেনিয়া, এই দুটো হচ্ছে আমাদের অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। এবং রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে ক্রনিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা এবং ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। আচ্ছা, কমপ্লিকেশন অফ প্লেটলেট ট্রান্সফিউশন। প্লেটলেট ট্রান্সফিউশন করলে আমাদের কি সমস্যা হতে পারে? এক নম্বর হচ্ছে যে কোনো ব্লাড প্রোডাক্ট ট্রান্সফিউশনের ফলে রিস্ক অফ ইনফেকশন আমাদের বাড়ে, রেসাস সেন্সিটাইজেশন হতে পারে এবং অ্যালো ইমিউনাইজেশন ডিউ টু প্রোডাকশন অফ অ্যান্টিবডি এগেনস্ট HLA ক্লাস 1 অ্যান্টিজেন। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল? রিগার্ডিং প্লেটলেট কনসেন্ট্রেট শেলফ লাইফ ইজ 10 days। এটা ফলস হবে, কারণ শেলফ লাইফ আমরা দেখলাম যে 5 দিন। হ্যানক্স-শনলিন পারপুরা ইজ অ্যান অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশনে এখানে থ্রম্বোসাইটোপেনিক পারপুরা আছে, হ্যানক্স-শনলিন পারপুরাটা এখানে নাই, কিন্তু এটা ট্রু হবে। ABO ব্লাড গ্রুপিং ইজ এসেনশিয়াল ফর ব্লাড ট্রান্সফিউশন। আমরা জানি ABO ব্লাড গ্রুপটা এসেনশিয়াল, নট RH ব্লাড গ্রুপিং। স্টোরড এট 2 to 4 degrees Celsius টেম্পারেচার, এটা আমরা দেখলাম এখানে যে 20 to 24 degrees Celsius টেম্পারেচারে এখানে রাখা হয়, নট 2 to 6 degrees Celsius। থ্রম্বোসাইটোপেনিক পারপুরা ইজ অ্যান অ্যাবসলিউট ইন্ডিকেশন, এটা ট্রু হবে। তার পরবর্তী কোশ্চেন কি? 10 নাম্বার, কমপ্লিকেশন অফ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশন আমাদের কি কি হয়? কমপ্লিকেশনগুলোর মধ্যে আছে কোয়াগুলোপ্যাথি, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন এবং নর্মাল ব্লাড ট্রান্সফিউশন। মানে ইউজুয়াল ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশন কিন্তু আলাদা, এটা আলাদা করে মুখস্থ রাখতে হবে। যেমন ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশন আমাদের কি হতে পারে? কোয়াগুলোপ্যাথি হতে পারে। কোয়াগুলোপ্যাথি, হাইপোক্যালসেমিয়া, হাইপারক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া। হাইপার এবং হাইপো দুইটাই কিন্তু হতে পারে পটাশিয়ামের ক্ষেত্রে। হাইপোথার্মিয়া হতে পারে, DIC, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, সাইট্রেট টক্সিসিটি এবং হাইপার অ্যামোনেমিয়া, আয়রন ওভারলোড। কার্ডিয়াক কমপ্লিকেশন কি হতে পারে? ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টুল হতে পারে, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, কার্ডিয়াক অ্যারেস্ট। কোশ্চেনটা কি ছিল? কমপ্লিকেশনস অফ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। তাহলে আমরা দেখলাম যে হাইপোগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া আমরা লিস্টে কোথাও নাই। হাইপোনেট্রেমিয়া, এখানে হাইপোনেট্রেমিয়া নাই, কাজে এটা ফলস। হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া দুইটাই হতে পারে এবং হাইপোক্যালসেমিয়া হতে পারে। হাইপারক্যালেমিয়া দুইটাই, হাইপো অ্যান্ড হাইপারক্যালেমিয়া দুটাই হতে পারে, কাজেই এখানে দুইটা ট্রু হবে, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া এন্ড হাইপোক্যালসেমিয়া। এই জন্যই আমরা দেখা যায় আমরা ইউজুয়ালি যেটা প্র্যাকটিস করি, 4 ব্যাগ ব্লাড ট্রান্সফিউজ করার পরে আমরা 10% ক্যালসিয়াম গ্লুকোনেট IV ওভার 10 মিনিট, 10 ml ক্যালসিয়াম গ্লুকোনেট 10% IV ওভার 10 মিনিট, এইভাবে এটা দিই এই হাইপোক্যালসেমিয়াটা আমাদের কারেকশন করার জন্য। আচ্ছা, আমাদের পরবর্তী কোশ্চেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টক্সিসিটি উইথ লোকাল অ্যানেস্থেটিক্স আর। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টক্সিসিটি উইথ লোকাল অ্যানেস্থেটিক্স আর। লোকাল অ্যানেস্থেটিকগুলার CNS এবং PNS টক্সিসিটিগুলা আলাদাভাবে একটু পড়তে হবে। লোকাল অ্যানেস্থেটিকগুলার আমরা নাম অলরেডি পড়েছি ফার্মাকোলজিতে, লোকাল অ্যানেস্থেটিকের ক্লাসিফিকেশনও পড়েছি ফার্মাকোলজিতে, অ্যামাইড, এস্টার, এভাবে ফার্মাকোলজি সলভ ক্লাসে আপনাদেরকে সেটা সম্পর্কে আলোচনাও করেছিলাম। টক্সিসিটিগুলো ফার্মাকোলজির আসলে পার্ট, তারপরেও যেখানে যেহেতু এখানে অ্যানেস্থেসিওলজি আছে আমাদের এই টপিক্সে, এখানে দেখতে হবে, এই জন্য কোশ্চেনটা ইনক্লুড করা হয়েছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টক্সিসিটি লোকাল অ্যানেস্থেটিক্স আর। এখানে দেখেন CNS টক্সিসিটি কি আছে? ইউফোরিয়া, স্লিপিনেস, লাইট হেডনেস, ভিজুয়াল অ্যান্ড অডিটরি ডিস্টারবেন্স, নিস্টেগমাস, শিভেরিং, কনভালশন। এবং PNS টক্সিসিটিগুলোর মধ্যে আছে নিউরোটক্সিসিটি, সেন্সরি অ্যান্ড মোটর ডেফিসিট। CVS এ কি হতে পারে? মায়োকার্ডিয়াল ডিপ্রেশন, ভ্যাসোডাইলেশন, হাইপোটেনশন, কুইনিডিন লাইক অ্যাকশন এবং হাইপার টেনশন। ব্লাডে আমাদের মিথহেমোগ্লোবিনেমিয়া হতে পারে, অ্যালার্জিক হতে পারে, র্যাশ, অ্যানাফাইলিটিস শক এবং অ্যাজমা। কাজে এখানে কোশ্চেনটা কি ছিল? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টক্সিসিটি উইথ লোকাল অ্যানেস্থেটিক্স, এখানে হচ্ছে পেরিওরাল নামনেস, এটা ফলস হবে। ডিক্রিজড কার্ডিয়াক আউটপুট, এটাও ফলস। মাসেল টুইচিং হতে পারে, সিজার হবে, আমরা এখানে দেখলাম। সিভিয়ারিং কনভালশন হতে পারে, সিজার, কাজে এটা ট্রু হবে। এবং রেসপিরেটরি অ্যালকালোসিস, এখানে রেসপিরেটরি অ্যালকালোসিস হওয়ার সম্ভাবনা নাই, কাজে এটা ফলস। পরবর্তী কোশ্চেন, ফলোইং ড্রাগস আর ভোলাটাইল অ্যানেস্থেটিক এজেন্ট। ভোলাটাইল অ্যানেস্থেটিক এজেন্ট কোনগুলা? ভোলাটাইল অ্যানেস্থেটিক এজেন্টের একটা লিস্ট এখানে আপনাদের এখানে আছে।
কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। লিকুইড এবং গ্যাস, লিকুইডগুলোও কিন্তু অনেক সময় ভোলাটাইল অ্যানেস্থেটিক আছে, যেমন হ্যালোথেন, অ্যানফ্লুরেন, আইসোফ্লুরেন, সাবোফ্লুরেন, ডেসফ্লুরেন এবং মিথক্সিফ্লুরেন। এই কয়েকটা হচ্ছে ভোলাটাইল লিকুইড অ্যানেস্থেটিক গ্যাস, যেগুলো আপনারা দেখেছেন যে আমরা অ্যানেস্থেটিক মেশিনে অ্যানেস্থেটিক গ্যাসের যেই সিলিন্ডার, ওই সিলিন্ডারতে মধ্যে এই হ্যালোথেন, অ্যানফ্লুরেন, আইসোফ্লুরেন এগুলো থাকে। আইসোফ্লুরেনের জন্য আলাদা সিলিন্ডার থাকে। আচ্ছা, অ্যানেস্থেটিক গ্যাস নাইট্রাস অক্সাইড, ক্লোরোফর্ম এবং সাইক্লোপ্রোপেন, এই তিনটা হচ্ছে ভোলাটাইল অ্যানেস্থেটিক এজেন্ট। এখানে দেখতে পাচ্ছেন কেটামিন, কেটামিন তো একটা আইভি অ্যানেস্থেটিক এজেন্ট, এটা ফলস হবে। ডেসফ্লুরেন ট্রু হবে। থায়োপেন্টাল সোডিয়াম এটাও আইভি। আইসোফ্লুরেন ট্রু এবং প্রোপোফল হচ্ছে এটা আমাদের ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্ট, কাজে এটা ফলস। পরবর্তী কোশ্চেন, সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। কনজেনিটাল হার্ট ডিজিজের ক্লাসিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। এটা ফ্যাকাল্টির জন্য, পেডিয়াট্রিক ফ্যাকাল্টিতেও আসে, এখানেও আসে, পেডিয়াট্রিক সার্জারি থেকে সার্জারি ফ্যাকাল্টিতে, মেডিসিনেও আসে, মানে সব জায়গাতেই খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এই ক্লাসিফিকেশনটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এইভাবে এখানে মোটামুটি আমাদের অ্যাডমিশন এক্সামে যতগুলো কোশ্চেন আসে এই বক্স থেকে মোটামুটি কমন হয়ে যায়, মানে সবগুলি কভার করে, এবং ক্লাসিফিকেশনটা এইভাবেই মুখস্থ করবেন। এখানে যেভাবে আছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যেমন অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ, অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ হতে পারে দুইভাবে, একটা হচ্ছে উইথ শান্ট অ্যান্ড উইদাউট শান্ট। উইথ শান্ট মানে হচ্ছে লেফট টু রাইট শান্ট, লেফট মানে হচ্ছে অক্সিজেনেটেড এবং রাইট মানে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। কাজেই অক্সিজেনেটেড থেকে ডিঅক্সিজেনেটেড যদি আসে সেই ক্ষেত্রে আমাদের সায়ানোসিস ডেভেলপ করবে না, কারণ হচ্ছে অক্সিজেনেটেড ব্লাডটা যদি আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যদি অক্সিজেনেটেড ব্লাডের সাথে মিশে যায় সেই ক্ষেত্রে আমাদের সায়ানোসিস হতে পারে। কারণ অক্সিজেনেটেড মানে রাইট হার্ট থেকে লেফট হার্টে যদি শান্ট হয় সেই ক্ষেত্রে আমাদের সায়ানোসিস হতে পারে। কারণ কি, রাইট হার্টে থাকে ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যখন লেফট হার্টে যায় এবং সেখান থেকে যখন সারা বডিতে ছড়ায় লেফট হার্ট থেকে, সেই ক্ষেত্রে আমাদের সায়ানোসিস ডেভেলপ করে। কিন্তু লেফট টু রাইট শান্টে সায়ানোসিস হয় না, এটা সবসময় মনে রাখবেন। এই উইথ শান্টের মধ্যে কি কি আছে? লেফট টু রাইট শান্টের মধ্যে এএসডি, ভিএসডি, পিডিএ, সেপ্টাম সেকেন্ডাম ডিফেক্ট, এওর্টোপালমোনারি উইন্ডো, এভি সেপ্টাল ক্যানেল ডিফেক্ট, এগুলো হচ্ছে আমাদের উইথ শান্ট। উইদাউট শান্ট কি কি আছে? কোয়ার্কটেশন অফ এওর্টা, এওর্টিক স্টেনোসিস, বাইপালমোনারি স্টেনোসিস, সরি এটা পালমোনারি স্টেনোসিস। সায়ানোটিক হার্ট ডিজিজের মধ্যে আমাদের কি আছে? উইথ শান্ট আর উইদাউট শান্ট। উইদাউট শান্টের মধ্যে আছে সিভিয়ার পালমোনারি স্টেনোসিস, ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, পালমোনারি অ্যাট্রেসিয়া, হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিনড্রোম, টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস রিটার্ন। আর উইথ শান্ট হচ্ছে রাইট টু লেফট শান্ট, বললাম যেটা সায়ানোটিক হওয়ার জন্য রাইট থেকে লেফটে শান্ট হতে হবে। এটার মধ্যে আছে ফেলোর টেটালজি, আলাদাভাবে এটাও কোশ্চেন আসে যে ফেলোর টেটালজি ইনক্লুডস। টেটালজি অফ ফেলোরের মধ্যে কি কি আছে? ভিএসডি, ওভাররাইডিং অফ দ্য এওর্টা, পালমোনারি স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট ভেসেল এবং সিভিয়ার অ্যাবস্টেইন অ্যানোমালি, এগুলো হচ্ছে আমাদের সায়ানোটিক হার্ট ডিজিজ উইথ রাইট টু লেফট শান্ট। তাহলে কোশ্চেনটা কি ছিল আমাদের? সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ ইনক্লুডস এএসডি, ভিএসডি, এই দুইটা হচ্ছে আমাদের অ্যাসায়ানোটিক, কাজে দুইটা ফলস হবে। টেটালজি অফ ফেলোর টফ, এখানে সায়ানোটিক ট্রু হবে। পিডিএ, এএসডি, ভিএসডি, পিডিএ তিনটাই হচ্ছে আমাদের অ্যাসায়ানোটিক, কাজে এই তিনটা ফলস। অ্যাসেনমেঞ্জার সিনড্রোম এটা ট্রু হবে। আপনারা এখানে একটা জিনিস, একটা ট্রিক করতে পারেন, শুধু অ্যাসায়ানোটিকের সবগুলো মুখস্থ করতে পারেন। আসলে ওইভাবে মুখস্থ করেও এখানে সুবিধা করা যায় না, কারণ ইদানিং কোশ্চেন আসতেছে যে অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ উইথ শান্ট, সেই ক্ষেত্রে আপনার আলাদাভাবে সবগুলোই জানতে হবে। কাজেই কেউ যদি মনে করেন যে শুধু একটা অ্যাসায়ানোটিকগুলো মুখস্থ করে যাই, সেই ক্ষেত্রে খুব একটা লাভজনক হবে না মনে হচ্ছে আর কি ইদানিংকালের কোশ্চেন দেখে। পরবর্তী কোশ্চেন, পাইরেক্সিয়া উইদিন 24 আওয়ার্স অফ সার্জারি মে বি ডিউ টু। এই কোশ্চেনটাতে আমরা পাইরেক্সিয়া উইদিন 24 আওয়ার্স অফ সার্জারি দুইটা কারণে হয়, অ্যাটেলেক্টেসিস, ডিপ ভেন থ্রম্বোসিস, এই দুটো ট্রু হবে, বাকিগুলো ফলস হবে।